অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু হবে। তোমরা একটু যারা লাইভে আসো একটু কমেন্টে জানাবা যে বোর্ডটা ঠিকমতো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর হচ্ছে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, তোমরা একটু জানাবা। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। পাশাপাশি তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা জয়েন করতে পারে। আচ্ছা দেখো, আমরা ইতিমধ্যেই আমাদের পেজ থেকে দুটা ক্লাস হয়েছে। একটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, ঠিক আছে, শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টার আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা ক্লাস নিয়েছি, আর হচ্ছে বর্জ্য এবং নিষ্কাশন প্রাণীবিজ্ঞানের 6 এবং উদ্ভিদবিজ্ঞান 6 চ্যাপ্টার শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টার সেটা আমরা ইতিমধ্যে ক্লাস নিয়েছি। আজকে আমাদের এই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা যে গত ক্লাস নিয়েছিলাম তার এক্সট্রা ইনফো ক্লাস, মানে আজিবুর স্যার এবং আলিম স্যারের চ্যাপ্টারের উপর যে অতিরিক্ত ক্লাস সেই ক্লাসটা আজকে নেওয়া হবে। আমরা ধারাবাহিকভাবে অন্যান্য চ্যাপ্টারও মেন ক্লাস এবং এক্সট্রা ইনফো ক্লাস নিব তোমাদের জন্য যারা মেডিকেল অ্যাসপিরেন্টস আছে 2024 সালে। তো দেখো, আমাদের এই আজিবুর স্যার এবং আলিম স্যারের বই যে ক্লাস কেন দরকার করা, তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, মেডিকেলে ডাক্তার হওয়ার স্বপ্ন যাদের, তোমরা একটু বিগত বছরের প্রশ্নগুলো একটু তোমরা ঘাটবা, যে বিগত 2 বছরের প্রশ্ন দেখলেই তুমি বুঝবা যে বায়োলজি যে প্রশ্নটা হচ্ছে ইদানিং, সেই প্রশ্নটা স্যাররা অবশ্যই একটা বই থেকে করতেছে না, তারা অবশ্যই 3টা বই সামনে নিয়ে করতেছে। গত বছরের বোটানি বই তুমি দেখলেও পাবা যে আলিম স্যারের বই থেকে প্রশ্ন এসেছে, আজিবুর স্যারেতে প্রশ্নটা বেশি বেশি আসছে। তার মানে আমাদের অন্য ফিজিক্স কেমিস্ট্রি যাই পড়ি না কেন, আমাদের এই বায়োলজির ক্ষেত্রে কে কি বললো সেটা ব্যাপার না, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা বা আমি দীর্ঘ 11 বছর মেডিকেল অ্যাডমিশনের সাথে আসি, তো যতটুকু আমার মনে হয়েছে যে অন্তত বায়োলজিতে আমার বোটানিতে হাসান স্যারের পাশাপাশি আলিম স্যার এবং আজিবুর স্যারকে প্রায়োরিটি দিতে হবে। আবার প্রাণীবিজ্ঞানে তোমাদের আজমল স্যারের পাশাপাশি আলিম স্যারকে মেনলি প্রায়োরিটি দিতে হবে, সাথে মাজেদা ম্যাডামের বইয়ের ইনফরমেশনগুলো আমাদের পড়তে হবে। যারা মেডিকেলে ভালো করতে চাও, ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও, তাদের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং শুধু মেডিকেলে, ঢাকা মেডিকেলে কেন, মেডিকেলে ভালো করতে গেলেও একটা প্রশ্ন 2টা প্রশ্ন তোমার কিন্তু অনেক কিছু ঘুরিয়ে দিতে পারে, কারণ মেডিকেলে 0.25 0.5 জন্য চান্স হয় না। দেখা যাচ্ছে এখানে এই ক্লাসগুলো করলে তোমাদের অনেক বেনিফিট তোমরা এখান থেকে পাবা। কিছু না, ক্লাসগুলো জাস্ট শুয়ে শুয়ে তুমি যদি মনে করো যে না ক্লাসগুলো সারি ক্লাসগুলো দেখি, কানে ইয়ারফোন লাগাই শুনি, তাও দেখবা যে অনেক কিছু তোমার মাথায় গেঁথে যাবে। ইনফরমেশনগুলো একবার পড়া থাকলে হয়তো পরীক্ষার হলে 4টা অপশান দেখলে তোমরা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। যার কারণে এই চ্যাপ্টার ক্লাসগুলো তোমরা অবশ্যই করবা। এখন পাশাপাশি তোমাদের যদি মনে হয় যে ভাইয়া আমাদের এই পিডিএফগুলো দিলে ভালো হয়, এই পিডিএফগুলো পাইলে আমরা এখান থেকে পড়তে পারি, কারণ আসলে তোমাদের এই একটা বইয়ের সব কিছু পড়া সম্ভব না, এখান থেকে বেছে বেছে যেগুলো আজ হাসান স্যারের বই নাই সেগুলোই তোমাদের পড়তে হবে। তো তোমরা যদি পিডিএফ চাও, আমি তোমাদের পিডিএফগুলো সরবরাহ করব। যারা পড়তে আগ্রহী তারা আমাদের মেডিড্রিমার্সের যে তোমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে আমাদের, এই অফিসিয়াল গ্রুপে তোমরা জয়েন করো। এই গ্রুপে আমি তোমাদের পিডিএফগুলো দিয়ে দিব এক্সট্রা ইনফো আকারে, যে চ্যাপ্টারগুলো আজিবুর স্যার আলিম স্যারের বই পড়তে হবে সেখানে দিয়ে দেবো। তোমরা ওই চ্যাপ্টার থেকে সেখান থেকে পড়ে নিবা, তোমরা নোট করে নিবা, তাহলে আশা করি তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে। তো দেখো, আমরা অল্প কিছুর মধ্যে ক্লাস শুরু করব। অনেকেই জয়েন করছে ক্লাসে।
আবার অনেকে আসে নাই, হয়তো পরে রেকর্ড দেখে নেবে, অনেকে ব্যস্ত আছে। তো আশা করি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করবা। সব জিনিস আমাদের পড়া লাগবে না, আমরা কিছু জিনিস আইডেন্টিফাই করছি, তার মধ্যেও দেখা যাচ্ছে কিছু জিনিস একটু লেস ইম্পর্টেন্ট, কিছু বেশি ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের A to Z কী কী ইনফরমেশান তোমাদের এক্সট্রা আছে সেই জিনিসগুলো আমি তোমাদের একটা আইডিয়া বা ধারণা দিয়ে দিব। কোথাও কোথাও উদাহরণ থাকলে সেখানে আমি তোমাদের শর্টকাট টেকনিক দিয়ে দিব। তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করবা এবং সবাই তাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিবা যাতে তারাও ক্লাসগুলো করতে পারে। আর আমাদের মেডিড্রিমার্সের যে অফিসিয়াল গ্রুপটা আছে সেই অফিসিয়াল গ্রুপে তোমরা জয়েন করো। ইনশাল্লাহ আমরা সামনে খুব কাছেই বেশ কয়েকদিন পর থেকে আমাদের ওখানে এক্সাম শুরু করব, তোমাদের একটা রুটিন করে দিয়ে পরীক্ষা নেওয়া শুরু করব। আর আমাদের এই যে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো তাদের ক্লাস বা এক্সট্রা ইনফো ক্লাসগুলো তো অবশ্যই তোমাদের থাকবে। এই ক্লাসগুলো আমাদের তরফ থেকে তোমাদের ফ্রি নেওয়া হচ্ছে। তোমরা যাদের পড়াশোনার আগ্রহ আছে, ভালো করার ইচ্ছা আছে, তোমরা ক্লাসগুলো করো, তোমরা ভালো রেজাল্ট করো, ইনশাল্লাহ আমরা তাতেই খুশি। আচ্ছা দেখো, আমার নতুন করে পরিচয় কিছু দেওয়ার দরকার নাই। আমার আসলে আমার তোমরা চেনো, আমি হচ্ছে ডাক্তার অরূপ, মেডিড্রিমার্স মেডিকেল ভর্তি কোচিংয়ের পরিচালক। খুলনায় আমি অফলাইনে ব্যাচ করাই স্পেশালভাবে। তো যারা খুলনাতে থাকবা বা খুলনাতে আছো, তোমরা চাইলে আমার এখানে আসতে পারো। এখানে এসে এক সপ্তাহ দরকার ক্লাস করে দেখো, ইনশাল্লাহ আশা করি তোমাদের উপকার হবে, তোমরা এখানে স্টে করবা। তো দেখো, আমরা শুরুতে একটু যাই যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এটা আজিবুর স্যারের বইয়ের ইনফরমেশান। আমাদের এই বিগত 2 বছর ধরে আজিবুর স্যারের বই থেকে খুব প্রশ্ন আসতেছে। তো প্রথমেই দেখো যে জিনিসটা আমি মার্ক করছি, এটা একটু লেস ইম্পর্টেন্ট, জাস্ট আমরা একটু ধারণা নিয়ে রাখি বা জেনে রাখি। সেটা হচ্ছে কি, আমরা পড়ছি না বিভিন্ন যুগ, প্রাণী বিজ্ঞানের 11 অধ্যায় প্যালিওজোইক, ঠিক আছে, বা আরও বিভিন্ন যুগ পড়ছি। এই যে প্যালিওজোইক কী ছিল, মহাযুগ। এই প্যালিওযুগ মহাযুগের যে সিলুরিয়ান বা সাইলুরিয়ান যুগ, এই প্যালিওযুগ বা প্যালিওজোইক যে মহাযুগ বা মহাকাল আছে, এর মধ্যে যে সিলুরিয়ান বা সাইলুরিয়ান যুগ আছে, সেখানে হচ্ছে আমাদের প্রথম যে আদিম ব্রায়োফাইটার উৎপত্তি ঘটছে, প্রথম আদিম ব্রায়োফাইটার উৎপত্তি ঘটছে। এখন যদি প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিই যে বলো যে আদিম ব্রায়োফাইটার উৎপত্তি কোন মহাযুগে হয়েছে, প্যালিওজোইক। আবার যদি বলি যে কোন যুগে হয়েছে, তাহলে সাইলুরিয়ান থাকতে পারে, সিলুরিয়ান থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু জাস্ট একটু মার্ক করে রাখো, জাস্ট তোমাদের নলেজের জন্য জানা থাকলো, বাই চান্স যদি কখনো দিয়ে দেয় তখন যাতে তোমরা অ্যান্সার করতে পারো। তো ব্রায়োফাইটা টেরিডোফাইটা আমরা আগের ক্লাসে পড়ছি যে উভয় অপুষ্পক উদ্ভিদ, উভয় কি তোমার অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, এবং এরা ছিল কি হায়ার ক্রিপ্টোগ্যামাস। এবং এর মধ্যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা এই দুজন হচ্ছে, এদের মধ্যে টেরিডোফাইটা বেশি উন্নত ছিল, কারণ এদের মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় আর ভাস্কুলার টিস্যু আছে, যা ব্রায়োফাইটার নাই। তো ব্রায়োফাইটা টেরিডোফাইটা স্পোরোফাইটিক গ্যামিটোফাইটিক, এটা আমি আগের ক্লাসে ভালোভাবে বলছিলাম যে এই কথা মনে রাখতে হবে যে গ্যামিটোফাইট দশাকে আমরা ইংলিশে বাংলায় বলতেছি কি লিঙ্গধর দশা, এবং এটা হ্যাপ্লয়েড দশা বোঝায়। আর স্পোরোফাইট মানে আমরা বোঝাচ্ছি রেণুধর দশা, এটা হচ্ছে ডিপ্লয়েড বোঝায়। স্পোরোফাইটিক মানে রেণুধর দশা বা ডিপ্লয়েড দশা বোঝায়, আর গ্যামিটোফাইট মানে কি হ্যাপ্লয়েড দশা বোঝায় বা লিঙ্গধর দশা বোঝাচ্ছে, ঠিক আছে। তো দেখো, এটা অনেক সময় দিতে পারে যে প্রথম স্থলজ উদ্ভিদ কারা, তাহলে দেখো ব্রায়োফাইটা বা ব্রায়োফাইট যাদের বলা হয়, ব্রায়োফাইটা গোত্রের সদস্যকে আমরা কি বলি, ব্রায়োফাইটস বলি। এই ব্রায়োফাইটই হচ্ছে আমাদের প্রথম স্থলজ উদ্ভিদ। তাহলে পরীক্ষায় দিয়ে দিল যে প্রথম স্থলজ উদ্ভিদ কারা, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, অথবা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি। তাহলে প্রথম স্থলজ উদ্ভিদ হচ্ছে কি আমাদের ব্রায়োফাইটা। তাহলে এই কথাটা কিন্তু মাথায় রাখবা যে প্রথম স্থলজ উদ্ভিদ কারা, ব্রায়োফাইটা, ঠিক আছে, এটা কিন্তু ভোলা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এবার আসো দেখো, কিছু ইনফরমেশন তোমরা পাবা যে আগের বইও আছে, তবে একবার করে আমরা রিভিশন হিসেবে কাজ করব, ঠিক আছে, কাজ করবে সেটা আমাদের যে আগের চ্যাপ্টার দিন পড়ছিলাম, কিছু জিনিস আমরা বলে যাবো যে ওখানে সাথে মিল আছে, আমাদের রিভিশন হিসেবে কাজ করবে। দেখো ব্রায়োফাইট, একটু আগে বললাম যে প্রাথমিক স্থলজ উদ্ভিদ, তার ওই কথাটা আবার আসছে যে প্রথম স্থলজ উদ্ভিদ কারা, ব্রায়োফাইটা। আর ব্রায়োফাইটা মানে কি মজবর্গীয় উদ্ভিদ, ব্রায়োফাইটা মানে হচ্ছে মজবর্গীয় উদ্ভিদ। কয় ফ্লাজেলা যুক্ত, 2 ফ্লাজেলা। তাহলে ব্রায়োফাইটা হচ্ছে মজবর্গীয় উদ্ভিদ এবং এদের ফ্লাজেলা 2টা, যার কারণে এদের কি বলা আছে, 2 ফ্লাজেলা বিশিষ্ট, এবং এরা উভচর উদ্ভিদ, এদের বলা হয় উভচর উদ্ভিদ, ঠিক আছে। এবার আসো দেখো, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে
ভারতে যে দার্জিলিং আছে এই দার্জিলিংকে বলা হয় ব্রায়োফাইটের স্বর্গ। অনেক জায়গায় তোমরা ব্যাস কোচিংয়ে অনেক জায়গায় প্রশ্ন পাবা যে দার্জিলিংকে কি বলা হয়, তো প্রশ্ন তো এইভাবে থাকবে না, প্রশ্ন থাকবে হচ্ছে ব্রায়োফাইটের স্বর্গ বলা হয় কোন জায়গাকে, ব্রায়োফাইটের স্বর্গ বলা হয় কোন জায়গা, দার্জিলিং, দার্জিলিংকে বলা হয় ব্রায়োফাইটের স্বর্গ। ঠিক আছে, তাহলে এটা মুখস্থ করে ফেলবা যে ব্রায়োফাইটের স্বর্গ কোনটা, দার্জিলিং। ওকে, তোমরা যারা লাইভে আসো কমেন্ট করো তো প্রাথমিক বা প্রথম স্থলজ উদ্ভিদ কারা, তোমরা একটু কেমন মনোযোগ দিয়ে ক্লাস করতেছো একটু দেখো, অ্যান্সার দিবা যে প্রথম স্থলজ উদ্ভিদ কারা, প্রথম স্থলজ উদ্ভিদ কারা, এটা তোমরা একটু অ্যান্সার করবা। এবার দেখো কিছু রিভিশন, যে আমরা আগের দিন পড়ছি ব্রায়োফাইটা বা মসবর্গীয় এদের স্ত্রী জননাঙ্গের নাম কি, আমরা আগের দিন পড়ছিলাম আর্কিগোনিয়াম, তাই না, আমরা পড়ছিলাম আগের ক্লাসে। দেখো মেডিকেল 19-20 আসছে, মেডিকেল 19-20 আসছে, 19 এবং 20 সালে যে সেশন আছে ওইটাতে আসছে যে মসের বা ব্রায়োফাইটার স্ত্রী জননাঙ্গের নাম কি, আর্কিগোনিয়াম। তাহলে যদি বলা হয় পুরুষটা কি, অ্যানথেরিডিয়াম, স্ত্রী বললে আর্কিগোনিয়াম আর পুরুষ বললে অ্যানথেরিডিয়াম। এবার আসো এই যে মেডিকেল 18-19 আসছে, আগের দিন বলছিলাম অর্ণব, ইসমাম সাকিব অর্ণব যে ফার্স্ট হয়েছিল খুলনা থেকে প্রথমবার, আমার ব্যাচের স্টুডেন্ট ছিল 6 জনের ব্যাচের, সে ওই সালে আসছিল যে প্রোটোনেমা পাওয়া যায় কোন উদ্ভিদে, মস উদ্ভিদে, মস, কারণ এখানে দুইটা জিনিস প্রশ্ন আসতে পারে, প্রোটোনেমা পাওয়া যায় কাদের, অ্যান্সার হবে মস, আর যদি বলা হয় প্রোথ্যালাস পাওয়া যায় কাদের, প্রোথ্যালাস বললে অ্যান্সার হবে ফার্নবর্গীয় বা টেরিসে, টেরিসের ক্ষেত্রে বা ফার্নবর্গের ক্ষেত্রে বলা হয় প্রোথ্যালাস, আর প্রোটোনেমা বললে মস, মসে পাওয়া যাবে প্রোটোনেমা, ফার্নে পাওয়া যাবে প্রোথ্যালাস। মুখস্থ করে ফেলো, একদম মুখস্থ ফেলো যে কি মসে কি প্রোটোনেমা, ফার্নে কি প্রোথ্যালাস। ক্লিয়ার? স্ত্রী জনাঙ্গ কি বলা হয়, আর্কিগোনিয়াম, দেখতে কেমন ফ্লাক্স আকৃতির, আর পুরুষটাকে কি বলা হয়, অ্যানথেরিডিয়াম, কি বলা হয়, নাশপাতি, দেখতে নাশপাতি, গোলাকার, বেলনাকার বা গদাকার হতে পারে। তাহলে দেখো এগুলো রিভিশন হয়ে যাবে। যে ধরনের উদ্ভিদে পরিবহন টিস্যুতন্ত্র নাই, ব্রায়োফাইটা, ঢাবিতে আসছে 18-19, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 18-19, যে ভাস্কুলার টিস্যু নাই বা পরিবহন টিস্যু নাই বা অ্যাভাস্কুলার কারা, আমরা জানি ব্রায়োফাইটা, কারণ টেরিডোফাইটা কি ভাস্কুলার টিস্যু আছে, টেরিডোফাইটা উন্নত, এদেরকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়। ঠিক আছে, এবার দেখো এককোষী রাইজয়েড এবং বহুকোষী স্কেল থাকে কাদের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে ব্রায়োফাইটা। আমি আগের ক্লাসে বলছিলাম যে ব্রায়োফাইটা সমাঙ্গদেহী বা থ্যালয়েড, ব্রায়োফাইটা কি থ্যালয়েড, থ্যালয়েড মানে কি সমাঙ্গদেহী, মানে কি এদেরকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, কিন্তু মূলকাণ্ড পাতায় ভাগ করা না গেলে কি হবে, মূলের যে কাজ কোনো কিছুর সাথে আটকে রাখা বা মাটি থেকে পানি এবং খনিজ লবণ পরিশোষণ করা, এই কাজটা করবে কে, এই যে বহুকোষী স্কেল আর এককোষী রাইজয়েড। আগের দিন বলছিলাম যে এদের এককোষী রাইজয়েড থাকে যেটা মসৃণ এবং অমসৃণ হতে পারে, আর বহুকোষী স্কেল থাকবে। ক্লিয়ার? তাহলে আশা করি এখানে আর কোনো সমস্যা নাই, এটা আগের ক্লাসে ছিল, রিভিশন হয়ে গেল। তাহলে তো তোমরা বলো দেখি রাইজয়েড কেমন হয়, এককোষী না বহুকোষী, স্কেল কেমন হয়, এককোষী না বহুকোষী, অ্যান্সার দিবা, অ্যান্সার দিবা। প্রোটোনেমা কোথায় পাওয়া যায়, অ্যান্সার দিবা তোমরা। প্রোথ্যালাস কোথায় পাওয়া যায়, অ্যান্সার দাও। আর্কিগোনিয়ামের আকৃতি কেমন, এবার দেখো ব্রায়োফাইটার 3টা শ্রেণী আসো। দেখো ব্রায়োফাইটাকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়, এটা আমরা হাসান স্যারেও বই পড়ছি। তার মধ্যে 1 নম্বরটা কি ছিল, হেপাটিকি, ক্লাস ছিল কি হেপাটিকি। তাহলে ব্রায়োফাইটাকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়, এটা আমরা আগের ক্লাসেই পড়ছি, হাসান স্যারের বইয়ে আছে কি হেপাটিকি, অ্যান্থোসেরিটি, মাসাই, এই 3টা শ্রেণী ভাগ করছিলাম, হেপাটিকি, অ্যান্থোসেরিটি, মাসাই। ঠিক এখানেও আমরা 3টা প্যাটার্নে ভাগ করতেছি, একটু আলাদা আছে। দেখো 1 নম্বর কি হেপাটিকি, ঠিক আছে ক্লাস। 2 নম্বর দেখো অ্যান্থোসেরিটি, সেটাও ঠিক আছে। 3 নম্বরে যে দেখো এখানে বলছে ক্লাস ব্রায়োপসিডা, ব্রায়োপসিডা যেখানে যাকে আমরা বলতেছি প্রকৃত মস, ব্রায়োপসিডা মানে বলতেছি প্রকৃত মস। তাহলে এখানে 3 ভাগে ভাগ করছে, কিন্তু সেটা কি হেপাটিকি, অ্যান্থোসেরিটি এবং ব্রায়োপসিডা। তাহলে পরীক্ষা যদি ব্রায়োপসিডা থাকে দেখো তাহলে তোমাদের পারার কথা, কারণ এখানে তোমাদের আজকে পড়ানো হচ্ছে ব্রায়োপসিডা কি প্রকৃত মস। তো আসো দেখো এই আমাদের হেপাটিকি, আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে হেপাটিকি কেন বলি, কারণ এরা দেখতে হচ্ছে কি যকৃতির আকৃতির, এদের পাতাগুলো দেখতে কেমন লিভারের মতো, লিভার সদৃশ পাতা, যকৃত আকৃতির পাতা হওয়ার কারণে এদেরকে বলা হয় কি লিভার ওয়ার্ট, কি বলা হয় লিভার ওয়ার্ট। তার মানে হেপাটিকি হচ্ছে লিভার ওয়ার্ট বলা হয়। হেপাটিকি যারা আছে এদের সব সদস্যকে কি বলি আমরা, লিভার ওয়ার্ট। ঠিক আছে, বা দেখো লিভার ওয়ার্ট বা লিভার প্ল্যান্ট বলি, লিভার প্ল্যান্ট বা
লিভার ওয়াট, কারণ যকৃতের মতো গঠন এদের, গঠনটা কেমন, যকৃতের মতো। ক্লিয়ার? ঠিক আছে। প্রজাতি কয়টা দেখো এদের, 6000, এদের প্রজাতি সংখ্যা হচ্ছে 6000। তাহলে হেপাটিক কি, লিভার ওয়াট, লিভার ওয়াট বা লিভার প্ল্যান্ট, এদের কয়টা প্রজাতি, 6000 প্রজাতি। এবার আসো এদের পড়তে হবে কি, উদাহরণ। এদের কি আমরা পড়বো, উদাহরণ। দেখো উদাহরণ কি কি আছে, রিক্সিয়া আছে, মার্কেনসিয়া আছে, অ্যাস্ট্রেলা আছে, রিক্সিও কার্পাস আছে, রিক্সিয়া আছে, মার্কেনসিয়া আছে, অ্যাস্টেরিলা আছে, রিক্সিও কার্পাস আছে, রিক্সিও কার্পাস। তাহলে এই উদাহরণগুলো কিন্তু আমাদের অনেক সময় দিয়ে দেয়, মুগুর ছত্রাকের দিয়েছিল গতবার, ঠিক আছে। তো যে কোনো উদাহরণ আমাদের আসতে পারে, তো উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। মনে রাখার জন্য তোমরা বিভিন্ন টেকনিক অবলম্বন করতে পারো, ঠিক আছে। এবার আসো তাহলে আমরা একটু এই যে রিক্সিয়ার যে লিভার ওয়াটের যে উদাহরণ আছে, এই উদাহরণগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। রিক্সিয়া, মার্কেনসিয়া, অ্যাস্টেরিলা, রিক্সিও কার্পাস, এই লিভার ওয়াটের উদাহরণগুলো আমরা মনে রাখবো কিভাবে। মনে করো তোমাদের কোনো বান্ধবী আছে যার নাম হচ্ছে মারিয়া, ঠিক আছে। তো আমরা মনে রাখবো মারিয়ার, কোনো বান্ধবী আছে মারিয়ার, তার লিভার, মারিয়ার লিভারে কার্প মাছের আষ্টে গন্ধ, ঠিক আছে। এই যারা কোনো যদি লাইভে কেউ থেকে থাকো বা পরবর্তীতে কেউ ক্লাস দেখো মারিয়া নামে, তারা আবার কিছু মনে করো না, ঠিক আছে। জাস্ট ফান, মজা করার জন্য, যে কার্প জাতীয় মাছ তো আমরা জানি মেজর কাপ, মাইনর কাপ আছে, ঠিক আছে। তো আমরা মনে রাখবো কিভাবে, ছন্দ দিয়ে, মারিয়ার লিভারে কার্প মাছের আষ্টে গন্ধ, ঠিক আছে, কার্প মাছের আষ্টে গন্ধ। তো দেখো মারিয়া, এটা হচ্ছে মার্কেনসিয়া, মারিয়াতেও কি, মারিয়াতে হচ্ছে মার্কেনসিয়া, মার্কেনসিয়া, এই যে মার্কেনসিয়া, মারি, এটা হচ্ছে রিক্সিয়া। তাহলে মার্কেনসিয়া, রিক্সিয়া দুইটা গেল। লিভার মানে কি বুঝাইছে, লিভার ওয়াট, এটা হচ্ছে লিভার ওয়াটের উদাহরণ, লিভার দিয়ে বুঝাইছে হচ্ছে লিভার ওয়াট। তাহলে মারিয়ার, তাহলে মার্কেনসিয়া, রিক্সিয়া কার উদাহরণ, লিভার ওয়াটের উদাহরণ। কার্প, এই যে রিক্সিও কার্পাস, রিক্সিও কার্পাস, রিক্সিও কার্পাস, রিক্সিও কার্পাস। আষ্টে, এটা মনে রাখবা অ্যাস্টেরেলা, 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 ঠিক আছে, এটা মনে রাখতে পারো। তাহলে এই লিভার ওয়াটের উদাহরণ কি, মার্কেনসিয়া, রিক্সিয়া, রিক্সিও কার্পাস, অ্যাস্টেরেলা, ঠিক আছে। আশা করি এভাবে মনে রাখলে তোমাদের আর ভুল হবে না, যে মারিয়ার লিভারে কার্প জাতীয় মাছের বা কার্প মাছের আষ্টে গন্ধ, ঠিক আছে। তাহলে ছন্দটা তোমরা একটু লিখে নাও, ওকে। ঠিক আছে, তোমরা লিখে নিলে আমি মুছে দিব। আমি আবার বলতেছি, লিভার ওয়াট মানে কি, যকৃত সদৃশ, যকৃত গঠন আকৃতি, মার্কেনসিয়া, রিক্সিয়া, অ্যাস্টেরেলা, আর হচ্ছে রিক্সিও কার্পাস। তাহলে এটা হচ্ছে আমাদের মারিয়ার লিভারে কার্প মাছের আষ্টে গন্ধ, ঠিক আছে, ওকে। আসো এবার আসো অ্যান্থোসেরিটি। এই অ্যান্থোসেরিটি যেমন হেপাটিকি লিভার ওয়াট নামে পরিচিত, এই অ্যান্থোসেরিটি দেখতে শিং আকৃতির, এই উদ্ভিদের গঠন দেখতে হচ্ছে শিং আকৃতির, শিংয়ের মতো। এই শিং আকৃতির গঠন হওয়ার কারণে এটা বলা হয় হর্ন ওয়াট, এটাকে বলা হচ্ছে হর্ন ওয়াট। তাহলে হেপাটিকি বা হেপাটিসি বা হেপাটিকি লিভার ওয়াট, অ্যান্থোসেরিটি হর্ন ওয়াট, লিভার ওয়াট, হর্ন ওয়াট। এবং এদের প্রজাতির সংখ্যা সবচেয়ে কম, 300, এদের প্রজাতির সংখ্যা হচ্ছে সবচেয়ে কম। এবং এর উদাহরণগুলো মনে রাখবো, দেখো সব এই যে অ্যান্থোসেরোটি, সেরোটি, এই সব সেরোস থাকবে, দেখো সেরোস, 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 অ্যান্থোসেরোস, ডেন্ড্রোসেরোস, ফোলিওসেরোস। তাহলে এটা আমাদের মুখস্থ করার দরকার নাই। কোনো রিক্সিয়ার সাথে মানে কোনো ব্রায়োফাইটের সাথে যদি সেরোস থাকে তাহলেই বুঝতে হবে সেটা হচ্ছে কি অ্যান্থোসেরেটি বা হর্নওয়াট, সেরোস, ঠিক আছে, সেরোস, হর্নওয়াট হচ্ছে সেরোস থাকলে বুঝতে হবে, ঠিক আছে, সেরোস, ওকে। তাহলে দেখো একটু তোমরা বলবা যে হেপাটিকি দেখতে কার মতো, হেপাটিকি দেখতে কার মতো, হেপাটিকিকে কি বলা হয়, অ্যান্থোসেরিটি গঠন কেমন, এটাকে কি বলা হয়, একটু অ্যান্সার করবা তোমরা, তোমাদের রেসপন্স চাই, কমেন্টে তোমরা একটু রেসপন্স দাও। এবার আসো প্রকৃত মস, যেটাকে আমরা বলতেছি প্রকৃত মস, ব্রায়োপসিডা ক্লাস, শ্রেণী হচ্ছে ব্রায়োপসিডা প্রকৃত মস। এই প্রকৃত মসে
দাঁত সমৃদ্ধ একটা আংটির মতো স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় পেরিস্টোম। পেরিস্টোম তোমাদের ক্লাস শেষে আমি দেখাবো। এরকম একটা স্ট্রাকচার যদি মনে করো, এই জায়গায় মনে করো দাঁত থাকবে, এরকম দাঁত দাঁত থাকবে, দাঁত সদৃশ, ঠিক আছে, মুখে। তো যাই হোক আমি তোমাদের ছবিটা দেখাবো ক্লাস শেষে। তাহলে পরীক্ষা যদি আসে যে পেরিস্টোম থাকে কাদের, পেরিস্টোম থাকবে প্রকৃত মসের। কেমন? দাঁত সমৃদ্ধ দাঁত থাকবে, তাহলে পেরিস্টোম হচ্ছে দাঁত সমৃদ্ধ একটা আংটির মতো গঠন। কাদের থাকবে? ব্রায়োপসিডা বা প্রকৃত মস। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পেরিস্টোম কাদের থাকে? প্রকৃত মস বা ব্রায়োপসিডা। উদাহরণ দিয়ে প্রশ্ন আসতে পারে সেমিবারবুলা, পলিট্রিকাম, স্ফ্যাগনাম, আর হচ্ছে ফিউনারিয়া বা ফুনারিয়া, তোমরা যেটাই উচ্চারণ করো, ফিউনারিয়া বা ফুনারিয়া। এই চারটা হচ্ছে উদাহরণ, প্রকৃত মসের উদাহরণ বা পেরিস্টোম গঠন যাদের আছে তাদের উদাহরণ, দাঁত সমৃদ্ধ, ঠিক আছে। সেমিবারবুলা, পলিট্রিকাম, স্ফ্যাগনাম, ফিউনারিয়া, ঠিক আছে। এবার মনে করো আমরা মনে করি পলি নামের কোনো আন্টি, তার একটা কি আছে? স্পা। সে পার্লারে থাকে, তার সে স্পা করে, ঠিক আছে। পলি নামে একজন মহিলা বলো বা আপু বলো বা আন্টি বলো, যাই বলো না কেন, যে তারা হচ্ছে কি, সে পার্লারে থাকে, স্পা করে তার, ঠিক আছে। এখন সে যে স্পা করে সেটা একদম কমপ্লিট না, সে হাফ স্পা করে, হাফ, ঠিক আছে। সে ফুল স্পা করে না, এই জন্য সে হাফ স্পা করে। আর হাফরে আমরা কি বলি? সেমি। তাহলে আমরা মনে রাখবো এভাবে যে পলির সেমি স্পা, পলির সেমি স্পা তে, পলির সেমি স্পাতে প্রকৃত ফান। তার মানে ফুল যে স্পা সেখানে কোনো মজা নাই। পলি আন্টি বা পলি আপু যে স্পা, আংশিক স্পা করে দেয়, সেটাতে আসল মজা, প্রকৃত মজা, ঠিক আছে, স্পা। তাহলে এই পলিতে দেখো কি? পলিট্রিকাম। পলিতে কি? পলিট্রিকাম। সেমিতে কি? সেমিবারবুলা। স্পাতে কি? স্প্যাগনাম। আর প্রকৃত মানে কি? প্রকৃত মস, ট্রু মস, প্রকৃত মস। আর ফানতে কি? ফুনারিয়া বা ফিউনারিয়া। ওকে, যে পলি আপুর সেমিস্পাতে বা পলির সেমিস্পাতে আসল মজা বা প্রকৃত মজা, তাহলে পলিট্রিকাম, সেমিবারবুলা, স্প্যাগনাম প্রকৃততে প্রকৃত মস, আর ফানতে হচ্ছে ফিউনারিয়া বা ফুনারিয়া। তাহলে চারটা উদাহরণ এভাবে তোমরা মনে রাখবা। আশা করি তোমাদের সমস্যা হবে না, তোমরা মনে রাখতে পারবা, ভুল হবে না আশা করি। ওকে, যদি এটা আমাদের পড়া হয়ে থাকে, এবার আসো আমরা পড়ি যে রিক্সিয়া। রিক্সিয়া তো আমরা জানি সবুজ বর্ণের, সবুজই, এবং এদের কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত। কোষপ্রাচীর কি? সেলুলোজ নির্মিত। রিক্সিয়ার কোষপ্রাচীর কি? সেলুলোজ নির্মিত, ঠিক আছে। রিক্সিয়ার কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত। এটুকু পড়ব। আসো আমরা পড়েছিলাম যে রিক্সিয়ার নিম্ন প্রান্ত থেকে এককোষী রাইজয়েড আর বহুকোষী শল্ক বা স্কেল বের হয়। রাইজয়েড আবার মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো, রিক্সিয়ার যে থ্যালাস, এই থ্যালাসকে শুষ্কতা থেকে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রাইজয়েড হবে নাকি থ্যালাস হবে? পরীক্ষা অনেক ভুল হয়ে যায়, মাথায় কাজ করে না, ঠিক আছে। তো রিক্সিয়াকে শুষ্কতা থেকে রক্ষা করে, প্রতিকূল পরিবেশ থেকে বাঁচিয়ে রাখে কি? স্কেল। স্কেল, ঠিক আছে, স্কেলগুলা, স্কেল বা বাকলগুলা, ঠিক আছে, স্কেল বা বাকল বা শল্ক, ঠিক আছে, স্কেল বা শল্ক বা বাকল। এটা হচ্ছে কি করে? রিক্সিয়াকে শুষ্কতা থেকে রক্ষা করে প্রতিকূল পরিবেশে বাঁচিয়ে রাখতে বা সাহায্য করে। ওকে, তবে রিক্সিয়ার যে জলজ প্রজাতি আছে, স্কেল আর রাইজয়েড তাদের ক্ষেত্রে থাকে না। এখন তোমাদের জন্য প্রশ্ন, তোমরা অ্যান্সার দিবা, দেখি কালকে পরশুদিন তোমরা কি ক্লাস করছো বা কতটুকু পড়ছো বা মনে আছে। জলজ রিক্সিয়া কোনটা? তোমাদের একটু অ্যান্সার দিবা, জলজ রিক্সিয়া কোনটা। যেহেতু বললো যে রিক্সিয়ার জলজ প্রজাতিতে স্কেল বা রাইজয়েড থাকে না, রিক্সিয়ার জলজ প্রজাতিতে স্কেল বা রাইজয়েড থাকে না, তাহলে জলজ প্রজাতি কোনটা সেটা বলো। ওকে, তোমরা অ্যান্সার দিবা রিক্সিয়ার জলজ প্রজাতি কোনটা। কমেন্টে আমি একটু দেখি যে রিক্সিয়ার জলজ প্রজাতি কোনটা, তোমরা একটু অ্যান্সার করো যে রিক্সিয়ার জলজ প্রজাতি কোনটা। তো দেখো, রিক্সিয়ার জলজ প্রজাতি আমরা আগের দিন পড়ছিলাম। জলজ প্রজাতির রিক্সিয়া হচ্ছে রিক্সিয়া
ফ্লুইটান্স, রিক্সিয়া ফ্লুইটান্স। এই রিক্সিয়া ফ্লুইটান্সকে বলা হয় জলজ প্রজাতির রিক্সিয়া, ঠিক আছে? তাহলে এদের কোনো কি থাকে না, স্কেল থাকে না, রাইজয়েড থাকে না, মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার আসো, রিক্সিয়ার পাপড়ির মতো চক্রাকার গঠনকে কি বলা হয়? রোজেট। আমরা আগের দিন পড়ছি। রোজেট আর কোথায় পাওয়া যায়? ম্যালেরিয়ার এরিথ্রোসাইটিক সাইজোগনিতে, ম্যালেরিয়ার এরিথ্রোসাইটিক সাইজোগনিতে ওখানে গোলাপের পাপড়ির মতো একটা অবস্থা হয়, তাকে বলি আমরা রোজেট। স্কেল বা রাইজয়েড থাকে না কোথায়? দেখো জলজ প্রজাতি, তার মানে রিক্সিয়া ফ্লুইটান্স। অপশানে জলজ প্রজাতি না থেকে রিক্সিয়া ওই বা রিক্সিয়া ফ্লুইটান্স থাকলে অ্যান্সার হবে রিক্সিয়া ফ্লুইটান্স। ওকে, রিক্সিয়া ফ্লুইটান্স। রিক্সিয়া ফ্লুইটান্স। এই পারভেজ হাসান নামে একজন অ্যান্সার করছে, হ্যাঁ সে পড়াশোনা করছে বোঝা যায়, সে হচ্ছে রিক্সিয়া ফ্লুইটান্স অ্যান্সার দিয়েছে। এবার আসো আমরা পরের পেজে যাই। শোনো, এই আলিম স্যার বলো, আজিবুর স্যার বলো, এদের বইয়ে কিন্তু খুব বেশি যে এক্সট্রা ইনফরমেশন আছে এমন কিন্তু না। অনেকে তোমাদের ডিমোটিভেটেড করবে, যেগুলো পড়ার দরকার নেই, এত কিছু মনে রাখতে পারবে না। কিন্তু যারা ভালো করতে চাও, চান্স পেতে চাও ভালো জায়গায়, অবশ্যই বলবো এগুলো পড়তে হবে। খুব বেশি যে এক্সট্রা ইনফরমেশন তা না। তোমরা আগে মেন বইটা, হাসান স্যারের বইটা আয়ত্ত নিয়ে আসো, তারপর এটুক পড়তে কিন্তু টাইম লাগে না, খুব বেশি একটা টাইম লাগে না। জাস্ট দরকার হলে শুধুমাত্র ফোন, ইয়ারফোন কানে লাগায় শুয়ে ক্লাসগুলো করবা, দেখবা এতে তোমার পড়া হয়ে যাবে। আসো, রিক্সিয়ার অঙ্গজ জনন। দেখো রিক্সিয়ার অঙ্গজ জনন কিভাবে হয়? আমরা আগের দিন পড়ছিলাম যে গিমা এবং টিউবারের মাধ্যমে হয়, গিমা এবং টিউবারের মাধ্যমে হয়। পড়ছিলাম যে থ্যালাসের অগ্রভাগে টিউবার আর রাইজয়েডের অগ্রভাগে কি ছিল? গিমা, এর মাধ্যমে হয়। তো এখানে দেখো কি বলছে যে পুরাতন অংশের পচনের মাধ্যমে ওখান থেকে তৈরি হতে পারে, অস্থানিক শাখার মধ্যে হতে পারে, আর টিউবারের মাধ্যমে। টিউবার তো আমরা পড়ছি, তাহলে পুরাতন অংশের পচন হতে পারে, অস্থানিক শাখার মাধ্যমে হতে পারে, টিউবারের মাধ্যমে হতে পারে, ঠিক আছে? তো এই তিনটা মনে রাখবা, হেডলাইন এখানে লিখে রাখবা, হেডলাইন তিনটা মনে রাখবা। এবং এই উদাহরণ কিন্তু পুরাতন অংশের নাই, অস্থানিক শাখার মধ্যে আছে আর টিউবারের মধ্যে উদাহরণ আছে, ঠিক আছে? উদাহরণগুলো আমাদের মনে থাকবে, সহজ আছে। যে প্রথমটা দেখো, টিউবারের সাহায্যে রিক্সিয়া ডিসকালার। আমরা কালার, ডিসকালার শব্দটা আমরা এমনি জানি, ঠিক আছে? রিক্সিয়া ডিসকালার। তো মনে রাখবা এভাবে যে রিক্সিয়াটি ডিসকালার্ড, মানে মনে রাখবো রিক্সিয়াটি ডিসকালার্ড মানে কি? ডিসকালার হয়ে গেছে, বর্ণহীন হয়ে গেছে, রিক্সিয়াটা ডিসকালার্ড, রিক্সিয়াটি ডিসকালার্ড। তাহলে রিক্সিয়া তো রিক্সিয়া, ডিসকালার ডিসকালার, আর টি মানে বুঝবা টিউবার, তাহলে বুঝবো যে রিক্সিয়াটি বর্ণহীন, রিক্সাটি কি? ডিসকালার্ড হয়ে গেছে, টিতে কি? টিউবার। উদাহরণ কি? রিক্সিয়া ডিসকালার। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে টিউবারের সাহায্যে উদাহরণটা এভাবে মনে রাখবো। দেখবা যে এভাবে মিলাই পড়বা, জিনিসগুলো মাথায় স্থায়িত্ব হবে বেশি, মনে থাকবে বেশি। গড়পত্তায় উদাহরণ পড়ে গেলে কিন্তু এভাবে মাথায় থাকে না। আসলে এত উদাহরণ তোমাদের বোটানি, জুলজি বা সবকিছুতে মিলে যে মনে রাখা অনেক টাফ। এবার দেখো অস্থানিক শাখার মাধ্যমে, অস্থানিক শাখার মাধ্যমে এটা তুমি রিক্সিয়া ফ্লুইটান্স মনে রাখতে পারো। যেহেতু রিক্সিয়া ফ্লুইটান্স কি? জলজ রিক্সিয়া মানে কি? এদের রাইজয়েড নাই, স্কেল নাই, তাই না? রাইজয়েড নাই, স্কেল নাই, তাহলে এরা কি তৈরি হবে? এদের অস্থানিক শাখা তৈরি হবে, এভাবে মনে রাখতে পারো যে রিক্সিয়া জলজ হওয়ার কারণে এদের কোনো কিছু নাই, এজন্য অস্থানিক শাখার মাধ্যমে হতে পারে। অথবা লিখে রাখতে পারো যে আস্থা নামে কেউ একটা আছে, এই আস্থার তার শখ, তার খুব শখ বাঁশি বাজানো। তো আস্থার শখের ফ্লুইড, তার পছন্দ হচ্ছে খুব বাঁশি, তার বাঁশি খুব পছন্দ। তাহলে এই আস্থাতে হচ্ছে অস্থানিক, শখের মানে কি? শাখা, আর ফ্লুইডতে মনে রাখবা ফ্লুইটান্স, রিক্সিয়া ফ্লুইটান্স। তার মানে আস্থা নামে তোমার কোনো বান্ধবী, তার খুব শখ যে বাঁশি বাজানো। তাহলে কি করবা বলো তো? তুমি তো যেখান থেকে পারো খুশি ধরে তার জন্য বিভিন্ন প্রকার বাঁশি নিয়ে এসে তাকে ইমপ্রেস করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই আস্থা তোমাদের যে বান্ধবী, তার শখ হচ্ছে বাঁশি বাজানো, এই ফ্লুট, সেখান থেকে ফ্লুইটান্স, এবং এই ফ্লুইটান্স হচ্ছে অস্থানিক শাখার মাধ্যমে কি হয়? বংশ বিস্তার করে, ঠিক আছে? তাহলে এটা আমরা মনে রাখবো এভাবে। এবার দেখো আমরা পড়ছিলাম পুরুষটাকে বলা হয় অ্যানথেরিডিয়াম, স্ত্রীটাকে বলা হয় আর্কিগোনিয়াম। দেখো এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যানথেরিডিয়াম, এই যে দেখো নাশপাতি আকৃতির কোষ, নাশপাতি আকৃতির কোষ, এটাকে বলা হচ্ছে নাশপাতি আকৃতির কোষ।
বিশেষ করে এটা তো না, এই যে ভিতরেরটাকে বলা হচ্ছে নাশপাতি আকৃতির কোষ। এই অ্যানথেরিডিয়াম দেখতে নাশপাতি আকৃতির কোষ, কিন্তু এই অ্যানথেরিডিয়ামের বাইরে দেখো, এই যে একটা কোষের আবরণ আছে, এটাকে বলা হয় বন্ধা কোষ। এটাকে বলা হয় বন্ধা কোষ। আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছি না যে জননাঙ্গ বহুকোষী কিন্তু বন্ধা কোষ দ্বারা আবৃত। তাহলে এই যে একস্তরী বন্ধা কোষ, এই যে অ্যানথেরিডিয়াম আবৃত থাকে কি দ্বারা? একটা একস্তরী বন্ধা কোষ দ্বারা আবৃত থাকে। এবং এই অ্যানথেরিডিয়ামের মধ্যে থাকে অ্যান্ড্রোগোনিয়াল কোষ। আমরা জানি যে অ্যানথেরিডিয়ামের মধ্যে অ্যান্ড্রোসাইট নামক শুক্রাণু মাতৃকোষ ছিল, যেখান থেকে 20 থেকে 50টা শুক্রাণু তৈরি হবে। কিন্তু কোন কোষ থেকে শুক্রাণু মাতৃকোষ তৈরি হয়? এই অ্যান্ড্রোগোনিয়াল। মনে রাখবা, ওই যে অ্যান্ড্রোসাইট বা শুক্রাণু মাতৃকোষ আসে যে কোষ থেকে, তাকে বলা হয় অ্যান্ড্রোগোনিয়াল। ওকে, অ্যান্ড্রোগোনিয়াল। এবার আসো আমরা আবার রিভিশনে দেখো, পুংজননাঙ্গের নাম অ্যানথেরিডিয়াম, অনেকবার বলছি। স্ত্রীর নাম হচ্ছে কি? আর্কিগোনিয়াম, এটাও আমরা জানি। নতুন রিক্সিয়া জন্ম হয় কিভাবে? স্পোর বা রেণু অঙ্কুরোদ্গমের মাধ্যমে। অনুকূল পরিবেশ পাইলে এই স্পোর বা রেণু অঙ্কুরিত হয়। এই স্পোর বা রেণু যখন অঙ্কুরিত হয় তখন আমাদের কি হয়? নতুন রিক্সিয়া জন্ম হয়। এগুলো পুরাতন জিনিস, রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আসো, রিক্সিয়ার জনুক্রমকে কি বলা হয়? হেটারোমরফিক জনুক্রম। আমরা আগের দিন পড়ছিলাম যে টেরিসে কি দেখা যায়? সুস্পষ্ট হেটারোমরফিক জনুক্রম দেখা যায়। হেটারোমরফিক মানে কি? বিষম আকৃতির জনুক্রম। বিষম আকৃতি মানে কি? ডিপ্লয়েড দশা বা হ্যাপ্লয়েড দশা যে কোনো একটা বড় হবে। তো টেরিসের ক্ষেত্রে কি ছিল? স্পোরোফাইটিক দশা ছিল বড় আর গ্যামেটোফাইটিক ছিল ছোট। এটাকে বলা হচ্ছে বিষম আকৃতির বা হেটারোমরফিক জনুক্রম, যেটা ছিল সুস্পষ্ট। কিন্তু এদের ক্ষেত্রে সুস্পষ্ট না, তবে জনুক্রম দেখা যেতে পারে। আর পরিবেশ দূষণের সূচক আমরা কি বলছিলাম? রিক্সিয়া। এর সাথে আমি তোমাদের আগের দিন ক্লাসে একটা কথা বলছিলাম, বায়ু দূষণের নির্দেশক বলা হয় কোনটা? পরিবেশ দূষণের সূচক হচ্ছে রিক্সিয়া। তোমরা দেখি মনে আছে কিনা একটু কমেন্টে জানাবা। বায়ু দূষণের নির্দেশক কোনটা? তোমরা কমেন্টে জানাবা। এরপরে দেখো, এইটা দেখো, নিম্ন এবং উচ্চ বর্গের উদ্ভিদের মধ্যে যোগসূত্র স্থাপন করে কে? টেরিডোফাইটা মাঝখানে অবস্থান করতেছে। টেরিডোফাইটার আগে কি? অনুন্নত সব শৈবাল, ছত্রাক, তারপর তোমার ব্রায়োফাইটা সবই কি? অ্যাভাস্কুলার বা পরিবহন টিস্যু নাই, মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না। কিন্তু টেরিডোফাইটা আবার কি? মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় এবং পরিবহন টিস্যু আছে। এরপরে নগ্নবীজি, আবৃতবীজি সবারই কি? সেম, মূলকাণ্ড পাতায় ভাগ করা যাবে, ভাস্কুলার টিস্যু থাকবে, মানে উচ্চ শ্রেণীর উদ্ভিদ। তাহলে মাঝখানে যেহেতু টেরিডোফাইটা আছে, এরা হচ্ছে উচ্চ এবং নিম্ন শ্রেণীর মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে, ঠিক আছে? যেমন জীব ও জড়ের মধ্যে যোগসূত্র বা সেতু বন্ধন তৈরি করে কি? এটা একটা অ্যান্সার দাও তোমরা। শর্ট সিলেবাসের চ্যাপ্টারে পড়া প্রশ্নে অ্যান্সার দাও, দেখি পারো কিনা। যে জীব ও জড়ের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে কে? অ্যান্সার দিবা। এবার দেখো, টেরিডোফাইট এরা হোমোস্পোরাস বা সমরেণুপ্রসূ হলেও এদের 8টা হচ্ছে অসমরেণুপ্রসূ। দেখো, আমরা টেরিডোফাইটটা আগে পড়ছিলাম আগের দিন যে টেরিডোফাইটা হোমোস্পোরাসও হতে পারে, মানে সমরেণুপ্রসূ হতে পারে, আবার অসমরেণুপ্রসূ হতে পারে। তাহলে এদের ম্যাক্সিমামই হচ্ছে কি? হোমোস্পোরাস বা সমরেণুপ্রসূ। কিন্তু 8টা প্রজাতি আছে, তারা হচ্ছে কি? অসম। 8টা গণ আছে, সেটা হচ্ছে অসমরেণুপ্রসূ বা হেটারোস্পোরাস, মানে স্পোরগুলো আকার আকৃতিতে আলাদা, একরকম না। আবিধানিক অর্থ এগুলো আমাদের পড়া, ডানা, ঢেকি শাক, ফার্ন, এটাও আমাদের পড়া। এবার দেখো, আমরা পড়ছি জলজ ব্রায়োফাইটা বা জলজ রিক্সিয়া কোনটা? রিক্সিয়া ফ্লুইটান। এবার দেখো, জলজ পরিবেশে ভাসমান অবস্থায় জন্মে, মানে এবার জলজ টেরিডোফাইটা কোনটা? এবার আমরা বলবো জলজ টেরিডোফাইটা কোনটা? দেখো, অ্যাজোলা, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। জলজ টেরিডোফাইট কোনটা? জলজ, স্টার দিয়ে রাখবা। জলজ টেরিডোফাইট, জলজ রিক্সিয়া ফ্লুইটান্স, জলজ টেরিডোফাইট হচ্ছে অ্যাজোলা। ঠিক আছে, মনে রাখবা, ভুল যেন না হয়। অ্যাজোলা, জলজ টেরিডোফাইট। আবার দেখো, নিম্ন এবং উচ্চ বর্গের উদ্ভিদের মধ্যে যোগসূত্র স্থাপন করে কে? টেরিডোফাইট মানে কি? পক্ষল বা ডানাযুক্ত উদ্ভিদ। কারণ এই টেরন শব্দের অর্থ হচ্ছে পক্ষল বা ডানা, গ্রিক শব্দ, গ্রিক। অনলাইনে ক্লাস নিচ্ছে, পরে ফোন দিচ্ছে আপনি, ঠিক আছে? অনলাইনে ক্লাস নিচ্ছে, কেটে গেছে। ফোন দিয়ে
ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এবার আসো টেরিডোফাইটার গুরুত্ব, এই টপিকসটা স্টার দিয়ে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। টেরিডোফাইটার গুরুত্ব, টেরিডোফাইটার গুরুত্ব, টেরিডোফাইটার গুরুত্ব, ঠিক আছে? টেরিডোফাইটার গুরুত্ব এটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবা টেরিডোফাইটার গুরুত্ব। তো দেখো টেরিডোফাইটার গুরুত্ব আমরা পড়বো, সেটা কি? এক, হেডলাইন পড়বো যে প্রকৃতিতে এদের অনেক অবদান আছে, ভূমিক্ষয় রোধ করে। এরা কি করে? ভূমিক্ষয় রোধ করে, জৈব বস্তু বৃদ্ধি করে মাটিতে। তাহলে প্রাকৃতিক উপাদানের মধ্যে কি? ভূমিক্ষয় রোধ করে, ভূমিক্ষয় রোধ করে এবং মাটিতে জৈব বস্তু বৃদ্ধি পায়। খাদ্য হিসেবে খাওয়া যায়, আমরা বলছিলাম ঢেঁকি শাক, ঢেঁকি শাক খাই। তো দেখো পরীক্ষা আসতে পারে কোন টেরিস সালাদ হিসেবে খায়? সেরাটোটেরিস, সেরাটোটেরিস, সেরাটোটেরিস। কোন টেরিস খাবার হিসেবে খায় বা খাওয়া যায়? সেরাটোটেরিস, ঠিক আছে? কোন টেরিস খাবার হিসেবে খায়? সেরাটোটেরিস, মুখস্থ করবা, ঠিক আছে? সেরাটো, সেরাটোটেরিস। এরপরে আসো পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তারপর দেখো লাইকোপোডিয়াম, নাম শুনছো তোমরা, ইকুইজিটাম নাম শুনছো তোমরা, এখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয়। তাহলে পরীক্ষা আসতে পারে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয়, পরীক্ষায় আসতে পারে যে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয় কোন প্রজাতি থেকে? লাইকোপোডিয়াম আর হচ্ছে ইকুইজিটাম। এই ইকুইজিটামের কিন্তু একটা নাম আছে, তোমরা জানো না হয়তো, অনেকে জানতে পারো, হর্সটেইল। 8 অধ্যায় পড়ছো, ত্রিশ অধ্যায়, হর্সটেইল। এই হর্সটেইল বলা হয় হচ্ছে ইকুইজিটাম উদ্ভিদকে। এই ইকুইজিটাম উদ্ভিদ হচ্ছে দেখতে ঘোড়ার লেজের মতো, এই জন্য এটাকে বলা হয় হর্সটেল। তাহলে হর্সটেল বা ইকুইজিটাম এবং লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম এখান থেকে কি পাওয়া যায়? হোমিওপ্যাথিক ওষুধ পাওয়া যায়। ক্লিয়ার? হোমিওপ্যাথিক কি? লাইকোপোডিয়াম আর ইকুইজিটাম। আর সালাদ হিসেবে খাওয়া যায় সেরাটোটেরিস। এবার দেখো এটা ইম্পর্টেন্ট খুব, পটাশ। পটাশ পাওয়া যায় ডায়োপটেরিস থেকে। আর সিলিকনের উৎস হচ্ছে ইকুইজিটাম, ইকুইজিটাম। দেখো ইকুইজিটাম বা ইকুইসিটাম, এটা মনে রাখবা কিভাবে? ইকুইসি, এভাবে মনে রাখবা, ইকুইসি। তাহলে ইকুইজিটাম সিলিকনের উৎস, ইকুইসি, ইকুইসি, ইকুইসি। এটা দিয়ে মনে রাখবা হচ্ছে কি? ইকুইজিটাম হচ্ছে সিলিকনের উৎস, ইকুইসি। তাহলে পটাশ হচ্ছে কি? ডায়োপটেরিস, ডায়োপটেরিস, ডায়োপটেরিস। এটাও মনে রাখতে ওইভাবে যে ডাই, এই যে অপটেরিস, পি আছে, পি, ডায়োপটেরিস হচ্ছে কি? তাহলে পটাশের উৎস, ঠিক আছে? পটাশ, ঠিক আছে? ডায়োপটেরিস। বা মনে রাখতে পারো ড্রাই পট, ড্রাই পট, ড্রাই পট মনে রাখতে পারো, মনে রাখতে পারো হচ্ছে ড্রাই পট। তাহলে কি? পটাশ, পটাশ পাওয়া যাবে হচ্ছে ডায়োপটেরিস থেকে। আর ইকুইসি, ড্রাই পট আর ইকুইসি, ইকুইজিটাম থেকে পাবো সিলিকন। ড্রাই পট আর ইকুইসি, ইকুইজিটাম এখান থেকে পাবো সিলিকন, ঠিক আছে? ওকে। এরপর দেখো সৌন্দর্যবর্ধক, মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগানে অনেকে লাগায় থাকে, এটা বলে সৌন্দর্যবর্ধক হিসেবে ব্যবহার করে থাকে। উদাহরণ কি? অ্যাডিয়েন্টাম, অ্যাডিয়েন্টাম, অ্যাসপ্লেনিয়াম, নেফ্রোলেপিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা। এই লাইকোপোডিয়াম, সিলাজিনেলা তোমাদের কমন টার্ম, তোমরা অনেকবার পড়ছো বইয়ে, ঠিক আছে? অ্যাডিয়েন্টাম, অ্যাসপ্লেনিয়াম, নেফ্রোলেপসিস, নেফ্রোলেপিস, নেফ্রোলেপিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা। এটা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য বাগানে লাগায় থাকে অনেকে, ঠিক আছে? তো এটাও আমরা মনে রাখবো কিভাবে? একটা ছন্দ দিয়ে মনে রাখবো, একটা ছন্দের মাধ্যমে আমরা মনে রাখবো, ঠিক আছে? ওকে। কি ছন্দ দিয়ে মনে রাখবো? দেখো সৌন্দর্য দিয়ে আমরা কি মনে রাখবো, কিভাবে মনে রাখতে পারি যে আমরা সৌন্দর্য বর্ধন করে কোন 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 তোমার হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। দেখো তোমাদের যারা ভবিষ্যতে মেডিকেলে পড়বা, ডাক্তার হবা, বা ভবিষ্যতে অনেকে ভার্সিটিতে পড়বা, ইঞ্জিনিয়ারিং পড়বা, তাদের সবারই একটা কমন লক্ষ্য থাকে কি? যে আমি ভবিষ্যতে বিসিএস ক্যাডার হবো, ঠিক আছে? বিসিএস ক্যাডারে অনেকে টার্গেট থাকে কি? পুলিশে যাওয়া, এএসপি হওয়া, তাই না? এএসপি হওয়া বা পুলিশে যাওয়া, ঠিক আছে? তাই না? সবারই অনেকের লক্ষ্য থাকে। তাহলে মনে রাখবা, এই ছন্দটা এভাবে লিখে রাখবা যে আদি ও সেলা নি। মনে রাখবা একজনের নাম হচ্ছে আদি, একজনের নাম হচ্ছে সেলানি, সেলানি নাম। একজনের নাম হচ্ছে আদি ও সেলানি, দুইজন বন্ধু, নাম হচ্ছে আদি ও সেলানি, ঠিক আছে? আদি ও সেলানি। এই আদি ও সেলানি কি করতে চায়? তারা এএসপি হতে চায়, এএসপি হতে চায়। এএসপি মানে কি? পুলিশ, পুলিশে যেতে চায়। পুলিশকে আমরা কি বলি? কপ। পুলিশকে আমরা সিনোনিম কি বলি? কপ বলি।
তাহলে কেমন পুলিশ হতে চায় সে? ঘুষখোর হতে চায়, দুর্নীতিবাজ হতে চায় না, সে একজন সুন্দর মনের অধিকারী বা সে একজন সুন্দর মনের অধিকারী বা সে একজন ভালো মানের পুলিশ হতে বা ভালো মানের মানুষ হতে। তাহলে কি লিখবো যে আদি ও সেলানি দুইজন আছে, এরা হচ্ছে সুন্দর এসপি বা কপ হতে চাই। তাহলে দেখো কেমন হতে চায়, তারা পুলিশও হতে চায়, আবার কেমন পুলিশ? ভালো সুন্দর, ঠিক আছে, যাতে বিয়ের বাজারে ভালো ডিমান্ড থাকে, তাই না? তো দেখো সুন্দর এএসপি বা কপ হতে চাই। এএসপি তে আমরা পুলিশ বুঝি, কপ আমরা সিনোনিম পুলিশ বুঝি। তাহলে দেখো আদিতে কি অ্যাডিয়েন্টাম, সেলাতে কি সেলাজিনেলা, তাহলে অ্যাডিয়েন্টাম সেলাজিনেলা নেফ্রোলেপিস কি করে? এরা সুন্দর মানে সৌন্দর্যবর্ধক কি? অ্যাসপ্লেনিয়াম। আর কপতে কি মনে রাখবো? এই যে লাইকপ, তাহলে লাইকোপোডিয়াম। তার মানে অ্যাডিয়েন্টাম, সেলাজিনেলা, নেফ্রোলেপিস, অ্যাসপ্লেনিয়াম, লাইকোপোডিয়াম, এরা সবাই কি সৌন্দর্য বৃদ্ধি করে, সৌন্দর্য, ঠিক আছে? এবার মনে রাখবা, আশা করি তোমাদের পরীক্ষার হলে ভুলে যাওয়ার চান্স কম থাকবে। শুধু এমনি মুখস্থ করলে অনেক সময় ভুলে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। তাহলে এটা তোমরা একটু নোট করে রাখবা, ঠিক আছে? আদি ও সেলানি সুন্দর এসপি বা কপ হতে চায়, কারণ কি? এখানে অনেক ডিমান্ড, তাই না? এখন কিন্তু আর এত ডিমান্ড নাই, এখন কিন্তু সে সুযোগ নাই। কিন্তু দেখো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে সব কিন্তু এখন দেশ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো এখন এখানে দুর্নীতি বা ঘুষের কোনো সুযোগ নাই। কেউ যদি জব হিসেবে প্রেফার করো, মানবিকতার দিকে, সেটা আলাদা কথা, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট ছন্দাকারে ফান আকারে এটা মনে রাখলাম। এরপরে দেখো এর মধ্যে লাইকোপোডিয়ামের যে স্পোর আছে, এরা আতশবাজি হিসেবে ব্যবহৃত হয়, আতশবাজি, ঠিক আছে? আতশবাজি, এরা মনে রাখবো কি? একটা কুকুরের নাম আছে যে মহাকাশে গেছিল, পড়বা পরে সাধারণ জ্ঞানে, লাইকাবাজি। তাহলে লাইকাবাজি মানে লাইকোপোডিয়াম হচ্ছে আতশবাজি হিসেবে ব্যবহৃত হয়। লাইকা কুকুর আছে, দেখবো যে লাইকা কুকুর মহাকাশে গেছিল, ঠিক আছে, স্পেসশিপের মাধ্যমে। তো এই লাইকাবাজি মানে লাইকোপোডিয়াম হচ্ছে আতশবাজি হিসেবে ব্যবহৃত হয়, লাইকাবাজি, ঠিক আছে? লাইকাবাজি। এরপর দেখো জলজ ফার্ন, এটা তো একটু আগে বলছিলাম, অ্যাজোলা। তাহলে যদি বলাই প্রশ্ন জলজ ফার্ন কোনটা? অ্যাজোলা। নাইট্রোজেন সংবন্ধন করে কোন ফার্ন? অ্যাজোলা, ঠিক আছে? মিথজীবী অবস্থায় বাস করে কে? অ্যাজোলা। প্রশ্ন তিন ভাবে আসতে পারে, মিথজীবী ফার্ন অ্যাজোলা, জলজ ফার্ন অ্যাজোলা, নাইট্রোজেন সংবন্ধন করে মাটির উর্বরতা বৃদ্ধি করে কে? অ্যাজোলা। এই দেখো যে জলজ ফার্ন নাইট্রোজেন সংবন্ধন করে তাকে বলা হয় অ্যাজোলা। তাহলে দেখো ব্যবহারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা মোটামুটি এখানে পড়লাম। এবার আসো পরিবহন তন্ত্র বা ভাস্কুলার টিস্যু আছে কিন্তু ফুল হয় না, মানে কি? অপুষ্পক উদ্ভিদ মানে ক্রিপ্টোগ্যামাস, যেটা কার? টেরিডোফাইটা। ব্রায়োফাইটা নয় কেন? কারণ ব্রায়োফাইটা এই পরিবহনটা নাই, ব্রায়োফাইটার পরিবহন টিস্যু নাই। ব্রায়োফাইটাও কিন্তু সেম, ফুল হয় না, কিন্তু ওদের পরিবহন নাই। যেহেতু বলছে পরিবহন আছে, তাহলে অ্যান্সার হবে টেরিডোফাইটা। আবার যে জলজ ফার্ন নাইট্রোজেন সংবন্ধন করে তাকে বলা হয় অ্যাজোলা। তাহলে এই প্রশ্নটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 আসছে। ক্লিয়ার? তাহলে দেখো মোটামুটি আমরা একটু পড়লাম। এরপরে আসো, এবার আমরা এটা পড়ছি, এটা আমাদের পড়া জিনিস, রিভিশন, যে টেরিসের গণে কয়টা প্রজাতি আছে সারা পৃথিবীতে? সারা পৃথিবীতে আছে 250টা। বাংলাদেশে কয়টা আছে? একটু অ্যান্সার দাও দেখি। বাংলাদেশে কয়টা আছে দেখো, বাংলাদেশে কয়টা আছে? আর সানফার্ন বলা হয় কাকে? টেরিসকে। সানফার্ন বলা হয় কাকে? টেরিসকে। তাহলে একটু বলো তো দেখি। পাম ফার্ন বলা হয় কাকে? কার কত মনে আছে দেখি? পাম ফার্ন বলা হয় কাকে? তাহলে অ্যান্সার দিবা যে বাংলাদেশে টেরিস কয়টা পাওয়া যায়, আর পাম ফার্ন বলা হয় কাকে? সানফার্ন যেহেতু আমরা জানি কি টেরিস, পাম ফার্ন কোনটা? তুমি একটু অ্যান্সার দাও। ওকে, তাহলে দেখো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্টে দিয়ে দিও যে বাংলাদেশে পাওয়া যায় 16টা প্রজাতি, আর সাইকাসকে বলা হয় পাম ফার্ন। বাংলাদেশে 16টা প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে টেরিস ভিটাটা বেশি পাওয়া যায়, ওকে? এবার আসো
আমি আবার বলতেছি, যাদের পিডিএফ লাগবে তারা অবশ্যই মেন গ্রুপে জয়েন করে ওখানে কমেন্ট এটা জানাবা যে আমাদের পিডিএফ লাগবে। আমি অবশ্যই ওখানে তোমাদের দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দেবো, আজিবুর স্যারের এবং আলিম স্যারের। তো এবার দেখো, আমরা জানি টেরিসের ভাস্কুলার ব্যান্ডল কেমন, আমরা জানি টেরিসের ভাস্কুলার ব্যান্ডল কেমন, হাইড্রোসেন্ট্রিক, মানে কি জাইলেম কেন্দ্রিক। তার মানে কি কেন্দ্রে থাকবে জাইলেম, চারপাশে থাকবে ফ্লোয়েম দ্বারা আবৃত, এটাকে বলা হাইড্রোসেন্ট্রিক। তো দেখো এটা যে টেরিসের রাইজোমে ভাস্কুলার ব্যান্ডলের প্রকৃতি কেমন, ওটা কি আসে সোলেনোস্টিলি বা ডিকটায়োস্টিলি। এটা মনে রাখবা যে টেরিসের রাইজোমে ভাস্কুলার ব্যান্ডলের প্রকৃতি হচ্ছে সোলেনোস্টিলি ডিকটায়োস্টিলি, সোলেনোস্টিলি বা ডিকটায়োস্টিলি, ঠিক আছে। আর বাকি প্রশ্নগুলো দেখো, আমাদের জানি র্যামেন্টাম বা শল্কপত্র বাদামি বর্ণের থাকে কাদের, টেরিসে। টেরিসের কুণ্ডলিত কচি পাতায় কি বলা হয়, ক্রোজিয়ার। আর মুকুল অবস্থায় পাকানো থাকলে কি বলা হয়, সার্সিনেট ভার্নেশন। মুকুল অবস্থায় পাকানো থাকলে বলা হয় সার্সিনেট ভার্নেশন। আর কুণ্ডলিত কচি পাতায় কি বলা হয়, ক্রোজিয়ার। ওকে। আর ফার্নের পাতাকে কি বলা হয়, তোমরা অ্যান্সার করবা। ফার্নের পাতাকে কি বলা হয়, অ্যান্সার করবা। আর প্রতিটা পত্রখণ্ডককে কি বলা হয়, অ্যান্সার করবা। ফার্নের পাতাকে কি বলা হয়, অ্যান্সার করবা। প্রত্যেকটা পত্রখণ্ডককে কি বলা হয়, অ্যান্সার করবা। আবার টেরিসের রাইজোম বা শল্কপত্র কি বলা হয়, র্যামেন্টাম, বাদামি বর্ণের। তাহলে টেরিসের রাইজোম বা শল্কপত্রকে বলা হয় র্যামেন্টাম। ওকে, র্যামেন্টাম বাদামি বর্ণের হয়। আসো, ভাস্কুলার টেরিসের ভাস্কুলার বান্ডল কেমন, রাষ্ট্রীয় বোর্ড আছে হাইড্রোসেন্ট্রিক, একটু আগে বললাম জাইলেম কেন্দ্রিক, ঠিক আছে। হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। টেরিসের পাতার উভয় ত্বকের মাঝে কি থাকে, মেসোবিল স্তর থাকে। টেরিসের পাতার উভয় ত্বকের মাঝে কি থাকে, মেসোবিল, ঠিক আছে। পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা কি বলি, মেসোবিল স্তর, ঠিক আছে, মেসোবিল বলি। তো এদের পাতার উভয় ত্বকের মাঝে বিদ্যমান হচ্ছে মেসোবিল স্তর। এটা আমাদের আগের চ্যাপ্টারে পড়া, আগের ওই বইয়ে পড়া। আবার দেখো টেরিসের বলছিলাম যে যেখান থেকে স্পোর তৈরি হয় তাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। যেখান থেকে স্পোর তৈরি হয় তাকে বলা হয় কি, স্পোরাঞ্জিয়াম। টেরিসের যেখান থেকে স্পোর তৈরি তাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। আর স্পোরাঞ্জিয়াম গুচ্ছাকার থাকলে তাকে কি বলা হয়, সোরাস বা সোরাই। এরা গুচ্ছাকার থাকলে বলা হয় সোরাস বা সোরাই। এই সোরাসগুলো এমনভাবে পাশাপাশি সজ্জিত থাকে, এই পাশাপাশি যে অবস্থানটাকে বলা হয় সিনোসোরাস। তার মানে প্রতিটা গুচ্ছ বললে কিন্তু সোরাস, যে স্পোরাঞ্জিয়ামের প্রতিটা গুচ্ছকে কি বলা হয়, সোরাস। কিন্তু এই সোরাসগুলার পাশাপাশি যে বিন্যস্ত থাকার অবস্থাটা, এটাকে বলা হয় সিনোসোরাস। তাহলে সিনোসোরাস কি, এটা স্ট্রাকচার বা গঠন বা অবস্থান। আর গুচ্ছাকারে থাকলে কি বলা হয়, সোরাস। এবার দেখো আমরা অ্যানুলাস পড়ছিলাম, যে দেখো অ্যানুলাস, স্টোমিয়াম। এই অ্যানুলাস ছিল কি, পানিগ্রাহী। স্টোমিয়াসিস স্পোর নির্গমন ফেটে যায়। এই অ্যানুলাসের কোষগুলো হচ্ছে বড় হয় এবং কোষপ্রাচীর কিউটিন সমৃদ্ধ। অ্যানুলাসের কোষগুলো হচ্ছে বড় হবে এবং কিউটিন সমৃদ্ধ হবে। কিউটিন এত ইম্পর্টেন্ট না, যা সেটা জেনে রাখবা। এবার দেখো এই জিনিসটা ইম্পর্টেন্ট, অ্যানুলাস পানিগ্রাহী স্বভাবের হওয়ার কারণে অ্যানুলাসের এদিক ওদিক চলনের মাধ্যমে স্পোরগুলো বাইরে নির্গত হয়, ঠিক আছে। তাহলে আমরা কি বলছিলাম, যে স্পোর নির্গমনের সময় স্টোমিয়াম ফেটে যায়। স্টোমিয়াম যদি ফেটে যায় স্পোরগুলো বাইরে বের হয়। কিন্তু স্টোমিয়াম ফাটবে কেন, এই অ্যানুলাস এরা পানিগ্রাহী হওয়ার কারণে একটা মুভমেন্ট করে, সবসময় নড়তে থাকে, এদিক ওদিক নড়ার কারণে স্পোরগুলো বাইরে নির্গত হয়ে যায়। তাহলে স্পোরগুলো বাইরে নির্গত হয়ে যায় কার কারণে, অ্যানুলাসের কারণে। ওকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার তোমরা করো স্টোমিয়ামের কারণে না, এই অ্যানুলাসের এদিক ওদিক মুভমেন্টের কারণে স্পোরগুলো বাইরে নির্গত হয়। এবার দেখো আগের দিনে পড়া, টেরিসের স্পোর উৎপাদনকারী পাতাকে কি বলা হয়, স্পোরোফিল। মিওসিস ঘটে কোথায়, স্পোর মাতৃকোষ। এটা অবশ্যই মনে রাখবা। অনেকে বলে জনন কোষে মিওসিস হয়। আরে বাবা, জনন কোষ তো এন, হ্যাঁ, শুক্রাণুর ডিম্বাণু হচ্ছে কি জনন কোষ। আর জনন মাতৃকোষ কি 2n। এই 2n থেকে n হবে, এটা হচ্ছে কি মিওসিস। আর n থেকে যে n হবে এটা হচ্ছে মাইটোসিস। তার মানে জনন কোষে হবে মাইটোসিস, কিন্তু জনন মাতৃকোষে হবে বা স্পোর মাতৃকোষে হবে কি, মিওসিস। ওকে, কোষ বিভাজনের সময় আরো ক্লিয়ার করা হবে। এবার দেখো আমরা পড়ছি যে স্পোর বা রেণু হচ্ছে গ্যামেটোফাইট দশার প্রথম কোষ। স্পোর বা রেণু হচ্ছে গ্যামেটোফাইট দশার প্রথম কোষ, এবং এদের ক্ষেত্রে কি হয় দেখো, প্রোটোনেমা তৈরি হয়। কয়টা, 4 থেকে 6 কোষ বিশিষ্ট একটা সূত্র সৃষ্টি করে, তাকে বলা হয় প্রোটোনেমা। এখানে দেখো এই প্রোটোনেমা প্রথমে হচ্ছে, পরে ওখান থেকে প্রোথেলাস তৈরি হচ্ছে। তার মানে আলটিমেটলি প্রোটোনেমা আমরা কোথায় পাইছি, রিক্সিয়াতে পাইছি। কিন্তু রিক্সিয়ার যে থ্যালাসটা ওইটাই মেন, স্পোর অঙ্কুরিত হয়ে
প্রোটোনেমা তৈরি করে, কিন্তু এদের ক্ষেত্রে এই স্পোরটা অঙ্কুরিত হয়ে প্রথমে 4 থেকে 6টা সূত্রাকার প্রোটোনেমা তৈরি করে, যেটা পরবর্তীতে বিভাজিত হয়ে প্রোথ্যালাস গঠন করে। ঠিক আছে, তাহলে ফার্নের ক্ষেত্রে আমরা বলবো কি প্রোথ্যালাস, আর রিক্সের ক্ষেত্রে বলবো প্রোটোনেমা। তাহলে দেখো টেরিসের প্রোটোনেমাতে কোষ সংখ্যা কয়টা? 4 থেকে 6টা, 4 থেকে 6টা কোষ থাকে। প্রোথ্যালাসের আকৃতি কেমন? হৃৎপিণ্ডাকার। ওকে, এবার দেখো অ্যানথেরিডিয়াম থেকে আমরা কি পড়বো? জাস্ট কিছু না, যে এদের এক স্তর, আমি দেখাইছিলাম ছবিতে, যে একটু আগে দেখাইছিলাম যে অ্যানথেরিডিয়ামে চারপাশে এক স্তরের একটা আবরণ থাকে, বন্ধা আবরণ, একস্তরী বন্ধা আবরণ। ঠিক আছে, এবং এই আবরণ 3টা কোষ দিয়ে গঠিত। গোড়ায় 2টা রিং কোষ থাকবে, উপরে একটা ঢাকনা কোষ থাকবে, উপরে একটা থাকবে ঢাকনা কোষ, আর গোড়ায় থাকবে 2টা রিং কোষ। ঠিক আছে, তার মানে অ্যানথেরিডিয়ামের যে একস্তরী যে পুরো বন্ধা কোষ থাকবে, 3টা কোষ নিয়ে গঠিত, 2টা রিং বা গোলাকার কোষ আর একটা ঢাকনা কোষ। এত ইম্পর্টেন্ট না। এবার দেখো আর্কিগোনিয়াম, আগের দিন পড়ছিলাম যে আর্কিগোনিয়ামে কি থাকে? গ্রীবা নালিকা কোষ থাকে, উদরীয় নালিকা কোষ থাকে। তো গ্রীবা নালিকা কোষের সংখ্যা কত? দেখো 5 থেকে 7টা। আর্কিগোনিয়ামে গ্রীবা নালিকা কোষ থাকে 5 থেকে 7টা। আর্কিগোনিয়ামে গ্রীবা নালিকা কোষ থাকে 5 থেকে 7টা। ওকে, আর্কিগোনিয়ামে গ্রীবা নালিকা কোষ থাকে কয়টা? 5 থেকে 7টা। মানে এই যে কোষগুলা, এই গ্রীবা নালিকা কোষগুলো থাকে 5 থেকে 7টা। তোমরা একটু অ্যান্সার দিবা, জলজ ফার্ন কোনটা? কমেন্টে জানাবা জলজ ফার্ন কোনটা, জানাবা। আতশবাজি হিসেবে কোনটা ব্যবহৃত হয়? আতশবাজি। পটাশের উৎস কোনটা? সিলিকনের উৎস কোনটা? তাহলে আতশবাজিতে কোন ফার্ন? জলজ ফার্ন কোনটা? পটাশের উৎস কি আর সিলিকনের উৎস কি? এবার দেখো ফার্নের প্রোথ্যালাস, আমরা জানি ফার্নের প্রোথ্যালাস কি? স্বতন্ত্র এবং স্বভোজী। আর স্পোরোফাইট মানে কি? ডিপ্লয়েড দশা। এর প্রথম কোষ কি? উস্পোর বা জাইগোট। উস্পোর থাকলেও যা, জাইগোট থাকলেও সেম অ্যান্সার, ডিপ্লয়েড অবস্থা। উস্পোর বা জাইগোট হচ্ছে স্পোরোফাইট দশার প্রথম কোষ। ওকে, এইটা আমরা পড়বো, এটা আমাদের আগের দিনে পড়া। এবার দেখো টেরিসের কচি পাতা খাওয়া যায় কি হিসেবে? শাক হিসেবে। আর বাস্তুতন্ত্রে উৎপাদক যারা আছে তারা হচ্ছে এই টেরিস খায়। ঠিক আছে, বাস্তুতন্ত্রে যারা উৎপাদক হিসেবে কাজ করে তারা হচ্ছে টেরিস ভক্ষণ করে থাকে। ঠিক আছে, আর মানুষ টেরিসের পাতা শাক হিসেবে, বলছিলাম ঢেকি শাক, টেরিডোফাইটা মানে কি? ঢেকি শাক, তার শাক হিসেবে খায়। তাহলে দেখো আমাদের আজিবুর স্যারের বইয়ের ইনফরমেশন পড়া শেষ, যে কি কি পড়তে হবে। ক্লাস নেওয়া শেষ, আমি পিডিএফ তোমাদের গ্রুপে প্রোভাইড করব, আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, যে অফিসিয়াল গ্রুপে মেডি ড্রিমার্সের। তো আপাতত আমাদের আজিবুর স্যারের বই থেকে একটু পড়লেই আমি মনে করি মোর দ্যান এনাফ, বেশিই পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, মোর দ্যান এনাফ। যদি টেরিস থেকে প্রশ্ন, মানে বোটানি 6 থেকে প্রশ্ন আসে, আমি যা পড়াইছি, যা দাগাই দিছি, এর বাইরে কিচ্ছু আসবে না ইনশাল্লাহ। এবার আসো আমরা আলিম স্যারের বইয়ে যাব। দেখো আলিম স্যারের বই পড়তে গেলে এখানেও কিন্তু আমি অনেক এক্সট্রা ইনফরমেশন দাগাইছি, যেটা হাসান স্যারের নাই। কিন্তু আলিম স্যারের অনেক ইনফরমেশনের সাথে আজিবুর স্যারের অনেক ইনফরমেশন মিল পাবা। সো ওই জিনিসগুলো আমরা কি স্কিপ করতে পারি, ওগুলো যদি আমাদের পড়া হয়ে গেছে তাহলে কিন্তু আরও কম পড়া কমে যায় আলিম স্যারের বই। ঠিক আছে, তো অনেক জিনিস পাবা, দেখবো যে একই রকম, হাসান স্যারের সাথে নাই কিন্তু আজিবুর স্যারের সাথে মিল আছে। তাহলে ওই জিনিসগুলো আমরা স্কিপ করবো, এটা আমাদের অলরেডি যেহেতু পড়া হয়ে গেছে, তার মানে আমাদের কি আলিম স্যারের বইয়ে পড়াটা আরও কমে যাচ্ছে। ওকে, কিন্তু আমি যেহেতু পিডিএফ আলাদা করে দেখাইছি, তাই আমার এই আলিম স্যারের বই হাসান থেকে এক্সট্রা কী কী আছে সেইগুলো আমি দেখাইছি, নট আজিবুর থেকে এক্সট্রা। হাসান স্যার থেকে কী কী এক্সট্রা সেগুলো দেখানো হয়েছে। তো দেখো আমরা পড়ছিলাম যে মস বা ব্রায়োফাইটা হচ্ছে পৃথিবীর প্রথম স্থলজ উদ্ভিদ। মস বা ব্রায়োফাইটা, যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর প্রথম স্থলজ উদ্ভিদ কি, তাহলে মস বা ব্রায়োফাইটা। আর ফার্ন হচ্ছে কি? পৃথিবীর আদিমতম উদ্ভিদ। তাহলে দুইটা থেকে দুইবার প্রশ্ন আসতে পারে, পৃথিবীর সবচেয়ে পুরাতন বা আদিমতম উদ্ভিদকে ফার্ন, আর পৃথিবীর সবচেয়ে প্রথম স্থলজ উদ্ভিদকে মস। এটা হচ্ছে আমাদের আলিম স্যারের বই পিডিএফ। আলিম স্যারের বই পিডিএফ আমরা এখন ক্লাস নিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো পরীক্ষায় আসতে পারে, আমরা জানি এই মস আমরা
ব্রায়োফাইটা তেমন খাবার হিসেবে খাওয়া যায় না বা এর তেমন কোনো ব্যবহার কিংবা অর্থনৈতিক গুরুত্ব নাই, কিন্তু একটার আছে, সেটা মনে রাখবা, পিট মস। পিট মস হচ্ছে অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটুকু মনে রাখবা। একটাই উদাহরণ আছে যেটা অর্থনৈতিকভাবে গুরুত্ব, বাকিগুলো তেমন অর্থনৈতিক গুরুত্ব নাই। তাহলে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন মস কোনটা? পিট মস। অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন মস কোনটা? পিট মস। এবার দেখো, আমরা জানি ব্রায়োফাইটাকে বলা হয় থ্যালয়েড বা সমাঙ্গদেহী, মানে কি মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না। এই যে ব্রায়োফাইটা, কিছু উচ্চতর ব্রায়োফাইটা আছে, কিছু উচ্চতর ব্রায়োফাইটা আছে যাদের ক্ষেত্রে মূলদেহ কাণ্ডের ন্যায়। তাও মূলদেহ কাণ্ডের ন্যায় মানে কি? মূলদেহ এবং কাণ্ডের মতো, মূলদেহ বা কাণ্ড বলতেছি না, কিন্তু মূলদেহ বা কাণ্ডের মতো কলয়েড এবং পাতার মতো ফাইলয়েড নামক অংশ থাকে, ঠিক আছে? তার মানে উচ্চতর যে ব্রায়োফাইটাকে আমরা কিছুটা হলেও মূল কাণ্ড এবং পাতার মতো ভাগ করতে পারি। মূলদেহ বা কাণ্ডের মতো হচ্ছে কি কলয়েড, আর পাতার মতো ফাইলয়েড, এই দুই ভাগে ভাগ করা যায়। কলয়েড ফাইলয়েড, কলয়েড ফাইলয়েড কাকে ভাগ করা যায়? উচ্চতর ব্রায়োফাইটা, উচ্চতর ব্রায়োফাইটা। এবার দেখো, আমরা পড়ছি বংশবিস্তার যে কিসের মাধ্যমে হয়, গিমা বা টিউবার পড়ছিলাম, আমরা পড়ছিলাম গিমা বা টিউবার। তো দেখো এখানে কি আছে, ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়নের মাধ্যমে হতে পারে, গেমির মাধ্যমে হতে পারে, টিউবারের মাধ্যমে হতে পারে, প্রোটোনেমার মাধ্যমে হতে পারে, বুলবিলের মাধ্যমে হতে পারে, ঠিক আছে? তাহলে সবগুলো নাম মনে রাখবা যে অঙ্গজ জনন হতে পারে ব্রায়োফাইটার, শুধু গিমা বা টিউবার না, আলিম স্যারের বই অনুসারে খণ্ডায়নের মাধ্যমে হতে পারে, আবার ওই যে পচনের মাধ্যমে হতে পারে, আজিবুল বই স্যারের বই ছিল, তাহলে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন হতে পারে, গিমা গেমি বা টিউবারের মাধ্যমে হতে পারে, প্রোটোনেমা থেকে হতে পারে, আবার বুলবিল বা কক্ষমুকুল থেকে হতে পারে, ঠিক আছে? বুলবিল থেকে হতে পারে। এরপরে দেখো, এটা আমরা পড়ছি, সো আমি আর বলবো না, যে লিভার ওয়াট যকৃত আকৃতির, পাতার মতো দেখতে, ঠিক আছে? এই জন্য বলা হয় লিভার ওয়াট বা লিভার প্ল্যান্ট। পড়া 6000 প্রজাতি, এটাও পড়া। উদাহরণগুলো আমি ছন্দ লিখে দিয়েছিলাম, মনে আছে? যে মারিয়া নামক বান্ধবী, মারিয়ার লিভারে কার্প মাছের আষ্টে গন্ধ। অ্যান্থোসেরেটি হর্নওয়াট বলা হয়, সিং আকৃতির, 300 প্রজাতি আছে, এটাও আমি পড়াইছি। বলছিলাম সেরোস, সব সেরোস থাকলেই বুঝবা হর্নওয়াট বা অ্যান্থোসেরেটি। এখানে একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে কি নোটোথাইলাস, 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 ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা, নো হর্ন। দেখবা না অনেক জায়গায় রাস্তায় দেখবা না, থাকে না, এখানে হর্ন বাজাবেন না, এখানে হর্ন বাজাবেন না। কারণ কি, এখানে কোনো রোগী আছে বা কোনো স্কুল বা কোনো কিছু ক্লাস চলতেছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলা থাকে কি এখানে হর্ন বাজাবেন না। তাহলে নো হর্ন মানে হর্ন বাজাবো না। তাহলে হর্ন ওয়াট কি আছে? নটোথাইলাস, নটোথাইলাস, নো হর্ন, হর্ন বাজানো যাবে না। নটোথাইলাস হচ্ছে হর্ন ওয়াট। ব্রায়োপসিডা বা প্রকৃত মস, এটাও আমরা পড়ছি। দেখো যে মসগুলো আছে তার 95% হচ্ছে কি এই ব্রায়োপসিডা বা প্রকৃত মস। 95% কি এই ব্রায়োপসিডা প্রজাতি গঠন করে, ঠিক আছে? ব্রায়োপসিডা 12,000 প্রজাতি। একটু আগে ওখানে ছিল পেরিস্টোম, এটাও পড়ানো, ঠিক আছে? পেরিস্টোম বলছিলাম যে পলির সেমিস পাতে প্রকৃত ফান, উদাহরণগুলো মনে রাখার জন্য, তো আমি আর নতুন করে বলতেছি না। দেখো এটাও পড়া আমাদের ওই 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 রাইটার বই ছিল, আজিমুর স্যারের বই ছিল, যে রিক্সিয়ার জলজ প্রজাতিতে কোনো শল্ক এবং রাইজয়েড থাকে না। রিক্সিয়ার জলজ প্রজাতিতে কোনো শল্ক এবং রাইজয়েড থাকে না, ঠিক আছে? এটাও তাহলে আমাদের পড়া ইনফরমেশন। তাহলে কমে যাচ্ছে, দেখো হাসান স্যার আজিমুর স্যারের বই পড়লে কিন্তু আলিম স্যারের বইয়ের ইনফরমেশন অনেক কমে যাচ্ছে, কারণ প্রায় অনেক মিল আছে। দেখো প্রতিটা অ্যান্থেরিডিয়ামের চারিদিকে এক স্তর বিশিষ্ট বন্ধাকোষ থাকে, এটাও আমরা আজিবুর স্যারের বইয়ে পড়ছি। তাহলে দেখো কমন এই যে ডিম্বকোষ, এই যে গ্রীবানালিকা কোষ আমরা পড়ছিলাম, কয়টা 5 থেকে 9টা মনে হয়, বা 5 থেকে 7টা গ্রীবানালিকা কোষ থাকে। এখানে দেখো বড় করে দেওয়া আছে, 5 থেকে 7টা গ্রীবানালিকা কোষ থাকে, দেখো। এবং গ্রীবানালিকা কোষের উপর দেখো কি আছে, ঢাকনা, এই ঢাকনা কোষ, ঢাকনা কোষ। তো দেখো এই যে এখানে আছে যে গ্রীবানালিকা কোষ হচ্ছে 6 থেকে 9টা, আর শীর্ষে থাকবে 4টা বিশেষ ধরনের ঢাকনা কোষ। তাহলে যদি বলা হয় যে আর্কিগোনিয়ামে, ব্রায়োফাইটা বা রিক্সিয়ার আর্কিগোনিয়ামে গ্রীবানালিকা কোষ থাকে কয়টা? 6 থেকে 9টা। আর ঢাকনা কোষ থাকে কয়টা মাথায়? 4টা, 4টা ঢাকনা কোষ। এবার দেখো আমরা জানি উস্পোর বা ডিপ্লয়েড বা জাইগোট, এটা হচ্ছে কি স্পোরোফাইটিক বা রেণুধর দশার প্রথম কোষ। এটা আমি আগের দিনও বলছি, বারবার ভুল হয়,
যে গ্যামিটোফাইট দশার প্রথম কোষ হচ্ছে কি স্পোর, আর স্পোরোফাইট দশার প্রথম কোষ হচ্ছে উস্পোর বা জাইগোট, ঠিক আছে, এটা যেন ভুল না হয়। এই উস্পোরটা হচ্ছে ক্যালিপ্ট্রা নামক একটা ক্যাপসুলের মধ্যে আবদ্ধ থাকে। তাহলে ক্যালিপ্ট্রা কোথায় থাকে? ক্যাপসুলে। এই ক্যালিপ্ট্রা নামক ক্যাপসুলের মধ্যে কে থাকে? উস্পোর বা জাইগোট আবদ্ধ থাকে, ক্যালিপ্ট্রা। এরপর দেখো টেরিডোফাইটে চলে আসো। আমি শুরুতেই বলছিলাম যে পৃথিবীর আদিমতম ভাস্কুলার স্থলজ উদ্ভিদ হচ্ছে কি? টেরিডোফাইটা। পৃথিবীর আদিমতম ভাস্কুলার স্থলজ উদ্ভিদ হচ্ছে টেরিডোফাইটা। যেমন ক্লাব মস বলো, স্পাইক মস বলো, হর্সটেল বলো, সানফার্ন বলো, সবাই কিন্তু কি টেরিডোফাইটার মধ্যে পড়ে। সবাই এই টেরিডোফাইটার মধ্যে পড়ে। ক্লাব মস, স্পাইক মস, হর্সটেল, সানফার্ন সবাই হচ্ছে এই ফার্ন বা টেরিডোফাইটার মধ্যে পড়বে, ঠিক আছে। টেরিসের দেখো গুরুত্ব কি আছে। অনেকে কিন্তু এই ফার্ন উদ্ভিদের যে স্টার্চ সমৃদ্ধ রাইজোম এবং কাণ্ডকে খাদ্য হিসেবে খায়। অনেকেই যেহেতু ঢেঁকি শাক হিসেবে খায়, এটা হচ্ছে এর স্টার্চ সমৃদ্ধ রাইজোম এবং কাণ্ডকে এরা খাদ্য হিসেবে গ্রহণ করে, ঠিক আছে, খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার ফার্ন উদ্ভিদ ইউনানি হার্বাল ওষুধ হিসেবে ব্যবহৃত হতে পারে আলসার, বাতজ্বর এবং অন্ত্রের সংক্রমণ বা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তার মানে ফার্ন উদ্ভিদের বা টেরিডোফাইটার খাদ্য হিসেবেও গুরুত্ব আছে। আমরা আগে আজিবুর স্যারের বৈশিষ্ট্যে গুরুত্বতে পড়ছি, খাবার হিসেবে খাওয়া যায়। আবার ইউনানি বা হার্বাল ওষুধ হিসেবে বিভিন্ন আলসার বলো, বাতজ্বর বলো, বিভিন্ন অন্ত্রের সংক্রমণে ব্যবহৃত হয়। ওকে, এই যে টেরিস, ক্লাব মস, স্পাইক মস, হর্সটেল, সানফার্ন। এ দেখো, এটাও আমি পড়াইছি। কি বলে আজিবুর সাহেব বলাছিল, সোরাজ বলছিলাম, সিনোসোরাস বলছিলাম, তাহলে ওই জিনিসটা আবার আসছে। এই জিনিসটা কিন্তু তাহলে আমাদের কমে গেল। সিনোসোরাস বলছিলাম যে স্পোরাঞ্জিয়া গুচ্ছাকার থাকলে সোরাস বলা হয়, আর এটা পাশাপাশি অবস্থানের যে গঠনটাকে বলা হচ্ছে সিনোসোরাস। অনেকগুলো একসাথে পাশাপাশি অবস্থান করে এটাকে বলা হয় সিনোসোরাস। এইটা পড়াই না। দেখো, প্রতিটা স্পোরাঞ্জিয়াম দুইটা অংশে বিভক্ত। একটাকে বলা হয় বৃন্ত বা দীর্ঘবৃন্ত, আর হচ্ছে গোলাকার ক্যাপসুল। তাহলে টেরিসের প্রত্যেকটা স্পোরাঞ্জিয়ামকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি দীর্ঘ বৃন্ত, আর হচ্ছে গোলাকার ক্যাপসুল। দীর্ঘ বৃন্ত আর হচ্ছে গোলাকার ক্যাপসুল, এই দুই ভাগে ভাগ করা যায়। ওকে, এবার দেখো টেরিসের যে পাতার মধ্যশিরাতে অ্যাম্ফিক্রাইবাল ভাস্কুলার বান্ডল থাকে, যা পেরিসাইকেল এবং এন্ডোডার্মিসকে পরিবৃত্ত করে রাখে, ঠিক আছে। নতুন একটা শব্দ পাইলা, কি? অ্যাম্ফিক্রাইবাল ভাস্কুলার বান্ডল। সেটা কি? তোমার এক সারি সমান্তরাল কিছু জাইলেমের বান্ডল থাকবে, যেটাকে ঘিরে চারপাশে ফ্লোয়েম থাকবে। সেন্ট্রালে মানে কেন্দ্রে এক সারি কি থাকবে? জাইলেম থাকবে, একটা বান্ডল গঠন করবে, এবং তার চারপাশে ফ্লোয়েম থাকবে, চারপাশে ফ্লোয়েম দ্বারা ঘোরা থাকবে। এটাকে বলা হয় অ্যাম্ফিক্রাইবাল ভাস্কুলার বান্ডল। এত কিছু তোমাদের লাগবে না, খালি মনে রাখবা যে এই অ্যাম্ফিক্রাইবাল ভাস্কুলার বান্ডল পাওয়া যায় কোথায়? টেরিসের পাতাতে, টেরিসের পাতার মধ্যশিরাতে, টেরিসের পাতার মধ্যশিরাতে অ্যাম্ফিক্রাইবাল শব্দটা মনে রাখবা। এরপর দেখো অ্যান্থেরিডিয়াম। ওই যে বলছিলাম এটা পড়া ছিল আমাদের, এটা আজিবুর স্যারের বই পড়ছি যে দুটা রিং ছিল, দুটা রিং সেল ছিল, আর একটা ছিল হচ্ছে কভার সেল বা ঢাকনা কোষ, ঠিক আছে। এখানে একটা বা দুইটা দিছে, তাহলে দুইটা ছিল রিং কোষ আর একটা হচ্ছে ঢাকনা কোষ। পড়া দেখো কমে গেছে, অনেক পড়া কমে গেছে। বেশি আজিবুর স্যার পড়লে আলিম স্যারের বই ইনফরমেশন কিন্তু অনেক কিন্তু পড়া কমে যায়। এবার দেখো আজকে আমাদের লাস্ট টপিকস, টেরিসের অর্থনৈতিক গুরুত্ব, যেটা আমরা ওইখানে অনেক বেশি পড়ে আসছি, প্রচুর পড়ে আসছি, কিন্তু সালাদ থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, ঠিক আছে, আতশবাজি থেকে শুরু করে। এখন আমরা লাস্ট টপিকস পড়বো, সেটা কি? এই টেরিস যেগুলো ক্ষতিকর এবং বিষাক্ত আগাছা, তাদের ভক্ষণ করলে গবাদি পশুর ক্ষতি হয়, তাহলে এটা কি খারাপ দিক, যে টেরিস খাইলে বা ভক্ষণ করলে গবাদি পশুর ক্ষতি হতে পারে। কিছু আছে ব্যবহার করা যায়, এই দুটো আমাদের তেমন ইম্পর্টেন্ট না। এবার দেখো সাবান এবং কাঁচ তৈরিতে যে পটাশ ব্যবহার করা যাচ্ছে, সেটা টেরিস থেকে সংগ্রহ করা হয়, খুবই ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। যে সাবান এবং কাঁচ তৈরিতে পটাশ ব্যবহার করা হয়, এই পটাশটা পাওয়া যায় টেরিস থেকে, টেরিস থেকে সংগ্রহ করা হয়। সাবান এবং কাঁচ তৈরিতে যে পটাশ ব্যবহার করা, সেটা হচ্ছে টেরিস থেকে পাওয়া যায়।
টেরিসের পাতাকে কি বলা হয়? ফ্রন্ট। এই ফ্রন্ট হচ্ছে জ্বালানি বা বেড়ার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। টেরিসের পাতাকে কি বলা হয়? বা ফার্নের পাতাকে আমরা কি বলি? টেরিসের পাতা বা ফার্নের পাতাকে আমরা ফ্রন্ট বলি। এটা হচ্ছে জ্বালানি এবং বেড়ার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এই দেখো 5 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। টেরিসের কচি কাণ্ড কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয়। কৃমিনাশক, যাদের কৃমির সমস্যা কি করবা? টেরিস খুঁজবা আর কাণ্ড খাবা, মানে সোজা ভাষায় ঢেঁকি শাক খাওয়া, তাহলে অনেক উপকার পাবা, তাই না? টেরিস কি টেরিডোফাইটা কি একদম ঢেঁকি শাক? তাহলে টেরিসের যে কাণ্ড, যাদের কৃমির সমস্যা তাদের ক্ষেত্রে কি কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হবে টেরিসের কাণ্ড। আবার যারা চাও যে একটু টাল হয়ে থাকবা, মানে অনেক ক্ষেত্রে দেখো মদ নেশা যারা করো তাদের ক্ষেত্রে টেরিস ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? মদ তৈরিতে অনেক ক্ষেত্রে টেরিস ব্যবহৃত হয়। আবার কিছু প্রজাতি দেখো রং, কাগজ এবং বোর্ড তৈরিতে ব্যবহৃত হয়। রং, কাগজ এবং বোর্ড, কিছু প্রজাতি আছে রং, কাগজ এবং বোর্ড তৈরিতে ব্যবহৃত হয়। আবার শাক হিসেবে আমরা খাই, এটা তো জানি, শাক হিসেবে আমরা খাই, সেটা তো আমরা জানি। তাহলে মোটামুটি দেখো টেরিসের ব্যবহার আমরা বললাম। ইম্পর্টেন্ট কি? কৃমিনাশক, মদ তৈরি, পটাশ হচ্ছে সাবান তৈরিতে ব্যবহৃত হয়, আর বেড়ার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে এটুক পড়লে আমরা আশা করি আমাদের যা পড়া হয়েছে আজমল এই হাসান স্যারের পাশাপাশি আলিম স্যার এবং আজিবুর স্যার, এই চ্যাপ্টারের যদি হাসান স্যারের ব্যতীত এই আলিম স্যার বা আজিবুর স্যারতে বইতে প্রশ্ন আসে, যা পড়াইছি এর বাইরে একটাও আসবে না ইনশাল্লাহ। যা আসবে, যদি আসে এখান থেকেই আসবে, ঠিক আছে? তো তোমরা আমাদের ক্লাসে জয়েন করো, রেগুলার ক্লাসে থাকো, একটু রেসপন্স করো। তোমরা রেসপন্স করলে আমাদের ক্লাস নিতে ভালো লাগে, আগ্রহ বাড়ে। প্রশ্ন করলে প্রশ্নের অ্যান্সার দাও তোমরা, ঠিক আছে? তো আজকে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের সমাপ্তি করলাম বা শেষ করলাম। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা আবার অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানে থাকতেছে। আল্লাহ হাফেজ।